গতকালকে কি দেখেছিলাম, সিলেকশন ডিটেলসের পরে শেপ টুল আর বাকি সিলেকশনের যতগুলো টুলস আছে, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলসগুলো দেখেছি। আজকে দেখব টাইপ টুল, এরপরে হচ্ছে সেগমেন্ট টুল, ব্রাশ টুল এবং পেন্সিল টুল। এই চারটা টুলস আমরা আজকে কথা বলবো। আর তার মধ্যে আপনাদের ফ্রিল্যান্সারের কন্টেস্ট কীভাবে করবেন সেটা তো দেখানোর কথা। ওকে, চলেন আগে তাহলে ওইটা দেখে আসি। কেউ একজন শেয়ার করেন। ইয়াসিন শেয়ার করেন। হ্যাঁ, আমি শেয়ার করব। কে করতে চাইছিল? রামিন। ঠিক আছে, আপনি যেহেতু শেয়ার অলরেডি করে আমি ফেলেন। গিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ও আচ্ছা, ইয়াসিন শেয়ার না করেছে। তো, ইয়াসিন ভাই করো, ইয়াসিন ভাই করো। ইয়াসিন ভাই অ্যাকাউন্টে তো মনে হয় অনেক ডলার। ও ভাই, $1386 নিয়ে যান আপনি। আচ্ছা, সবাই একটু দেখি। আমরা ফার্স্টে হচ্ছে ওই ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে দুইটা উপরে কয়টা অপশন দেখা যাচ্ছে? সার্চে তিনটা অপশন, প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সারে যাচ্ছি না। প্রজেক্ট মানে হচ্ছে বিড করা। ক্লায়েন্ট কোনো অফার, জব অফার বা প্রজেক্ট দিয়ে দিয়েছে। যেমন আমাদের বাংলাদেশে আমরা যদি সহজ ভাষায় বলি, গভর্নমেন্ট কোনো প্রজেক্ট আসলে তখন কি করে, বিভিন্ন কোম্পানি টেন্ডার জমা দেয়। তো টেন্ডারটা কি আসলে তারা ওই কোটেশন আকারে জমা দেয় যে এই প্রজেক্টটা ওঠাতে হলে ওনার কত টাকা খরচ হবে, টোটাল প্রজেক্ট নিয়ে সব কিছু ডিটেলসে একটা ওয়ার্ক অর্ডার তারা জমা দিচ্ছে। এরপরে গভর্নমেন্ট দেখে যে কোনটা তাদের জন্য সাশ্রয়ী, মানে সব কিছু বিবেচনা করার পর এরপরে যে কোনো একটা কোম্পানিকে বা ভেন্ডরকে কাজটা দেয়। ঠিক তেমন আমরাও এখানে কি করি, ক্লায়েন্ট যে প্রজেক্টগুলো দেয় সেখান থেকে আমরা বিড করতে থাকি। আর বিড করার পরে আপনার আমার মতো এরকম অনেক সেলার আছে, ডিজাইনার আছে যারা বিড করবে। সেখান থেকে ক্লায়েন্ট একজন বা দুইজনকেও কি করতে পারে, হায়ার করতে পারে। আর কন্টেস্ট হচ্ছে ক্লায়েন্ট একটা প্রজেক্ট বা একটা জব অফার দিয়ে দিবে, আপনার আমার মতো ডিজাইনাররা কি করবে, ডিজাইন জমা দিতে থাকবে। এখানে কোনো জবাবদিহি করতে হয় না। এখানে কি হয়, অনেকজন ডিজাইন করে জমা দেয়, সেখান থেকে ক্লায়েন্ট যে ডিজাইনটা পছন্দ হয় সেটাকে চুজ করে। বাট প্রজেক্টে হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজন একজন, মানে ক্লায়েন্ট থাকবে আর আমি থাকবো, অন্য কেউ থাকবে না। অথবা দুইজনকে প্রজেক্ট জমা এই হায়ার করতে পারে ক্লায়েন্ট, সেক্ষেত্রে তার সে কি কাজ করছে সেটাও কিন্তু আমি জানবো না। ক্লিয়ার বিষয়টা? ফার্স্ট আমরা প্রজেক্টে চলে যাই। প্রজেক্ট ওপেন করেন। এখানে আসার পরে সর্বপ্রথম যে প্রজেক্ট আর কন্টেস্ট দুইটা দেখতে একই রকম হয়, কোনো ডিফারেন্স নেই। ক্লায়েন্ট তার কাজটার জন্য একটা টাইটেল কি করবে, থ্রো করবে। আপনি যেমন আপনার টাইটেল দিয়েছিলেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, আরও বিভিন্ন নামে, এরকম ক্লায়েন্ট কি করবে, ওনার কাজেরও জন্য একটা টাইটেল দিবে, ডিসক্রিপশন দিবে, কত বাজেট আপনাকে পেমেন্ট করবে সেটা দিবে, আর হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকবে, টাইম উল্লেখ করে দিবে। এখানে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে ফ্রিল্যান্সারে আপনি শুধুমাত্র কি করবেন, 2-4-6 মাস 1 বছর কাজ করবেন আপনার স্কিল ডেভেলপ করার জন্য, আপনার সহ্য শক্তি বা ধৈর্য শক্তি বাড়ানোর জন্য। বিকজ এখানে আসলে আপনি ক্লায়েন্ট কেমন হয়, বায়াররা কেমন হয়, অন্যান্য সেলাররা কেমন হয়, তাদের বিহেভিয়ার, তারপরে হচ্ছে বায়ারের যেই অ্যাটিটিউড, সব কিছু আপনি ধরতে পারবেন। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন ইন ফিউচারে কাজ করতে গেলে যে তারা ডিটেলস কিছুই বলবে না, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন খুব সুন্দর করে A to Z কি করবে, একদম ডিটেলস আপনাকে দিয়ে দিবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন ডিটেলসের সাথে সাথে আপনি কি কালার ব্যবহার করবেন, কালার কোড থেকে শুরু করে কি ফন্ট ব্যবহার করেন, ফন্টটা কোথায় গেলে পাবেন, রিসোর্স কোথায় পাবেন, A to Z সাথে অ্যাটাচ করে আপনাকে দিয়ে দিবে।
আবার আপনি যখন কন্টেস্ট করবেন দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট এত অ্যাক্টিভ যে যেই এন্ট্রি জমা দিচ্ছে, যে কোনো ডিজাইনার এন্ট্রি জমা দেখ সাথে সাথে সেটা রিভিউ দিচ্ছে। ওকে, আবার কিছু ক্লায়েন্ট পাবেন যে 7 দিনের কন্টেস্ট, 2 দিন পর এসে দেখলো 2 জনকে স্টার মার্ক দিল, আবার গায়েব, আবার 2 দিন পরে আসে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন 7 দিন পার হয়ে যাবে, ক্লায়েন্ট আর আসে না, 15 দিন পার হয়ে গেল, ক্লোজ ওপেন কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, তারপরে হচ্ছে আবার 1 মাসও চলে যায়, ক্লোজটা কি হয় পেন্ডিং অবস্থায় থাকে, এরপরে টাকা নিউট্রাল হয়ে যায়, যে যারা যারা এন্ট্রি দিয়েছে সবার মাঝে ভাগ হয়ে যায়। সো স্কিল ডেভেলপ করার জন্য, ধৈর্য শক্তি বাড়ানোর জন্য আপনাকে ফ্রিল্যান্সারটা হচ্ছে বেস্ট। এখানে আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট ফর বিজনেস, আমি তো ওয়েবসাইট রিলেটেড কোনো স্কিল অ্যাড করিনি, বাট কেন আমার কাছে এই কাজটা আসছে, ওই যে নিচে দেখেন পিএইচপি ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ব্লগ ইনস্টল, মধ্যে গ্রাফিক ডিজাইনটা আছে। আমরা আমাদের স্কিলের মধ্যে গ্রাফিক ডিজাইন অ্যাড করে দিয়েছি, যে কারণে আমার কাছে এই কাজটা চলে আসছে। ক্লায়েন্ট এই ট্যাগটা ব্যবহার করেছে, ওই ট্যাগের কারণে আমাদের কাছে কাজটা দেখাচ্ছে, শো করছে। সাপোজ আমরা কোন কাজটা করতে পারবো, লোগো ফর পার্সোনাল ট্রেনিং, কি লিখছে ল্যান্ডজেট, যাই হোক সেই কাজটা কি করেছে, একটা প্রজেক্ট থ্রো করেছে, ভিতরে একটু ডিটেলস দেওয়া আছে, ডান পাশে দেখতে পাচ্ছি $37 থেকে $305 পর্যন্ত সে প্রোভাইড করবে, ওনার 5 স্টার 11টা রিভিউ আছে, আর মাত্র 6 মিনিট আগে মাত্র সে কি করেছে, অফারটা সাবমিট মানে পাবলিশ করেছে, সে পাবলিশ করেছে 6 মিনিট আগে। আচ্ছা, এই কাজটা ওপেন, নতুন ট্যাবে ওপেন করেন, নতুন একটা ট্যাবে ওপেন করি। এখানে আসার পরে সর্বপ্রথম একদম ফার্স্ট আমি যেটা দেখব সেটা হচ্ছে ক্লায়েন্ট কোন দেশের, বা তার যেই ডিটেলস, এই ডিটেলসটা নিয়ে আগে ভেবে দেখব। কিছু কিছু ক্লায়েন্ট আছে তাদের একদম টোটাল ইনফরমেশন পাওয়া যায়, নাম কি, নাম সহকারে। আপনি যদি ক্লায়েন্টের নামটা নিতে পারেন সার্চ করে, তাহলে বেস্ট হয়। ওর নাম ধরে, বাহিরের কান্ট্রির মানুষেরা নাম ধরে বললে অনেক সময় কি হয়, বিশেষ করে ইউএসডি বা এই কান্ট্রির লোকেরা পছন্দ করে, যে আমরা যখন বলি হ্যালো, হাই কন্টেস্ট হোল্ডার বা ডিয়ার কন্টেস্ট হোল্ডার, ওইখানে যদি আপনি নামটা উল্লেখ করে দিতে পারেন তাহলে এটা হাইলাইটেড হয়ে থাকে। ফার্স্ট কাজ হচ্ছে এমপ্লয়ি সম্বন্ধে আমার দেখার, উনি নেদারল্যান্ডের, মনে রাখবেন বাংলাদেশি, ইন্ডিয়ান, নাইজেরিয়ান, আর হচ্ছে পাকিস্তানেরও কিছু আছে, মানে এদের কাজ আপনি যদি রিস্ক নিতে চান তাহলে করেন, আদারওয়াইজ করার দরকার নেই। যদি লাইফে রিস্ক না নিলে কখনোই কিছু শেখা যায় না, রিস্ক তো নিতেই হবে। যেমন এখন আমরা কাজ করতে পারি, এখন আমি শিখছি, পেমেন্ট নিয়ে আমার টাকা নিয়ে চিন্তা নাই যে পেমেন্ট দিবে কি দিবে না, আপনি শেখার জন্য কাজ করেন, বাট একটু বুঝে শুনে আমরা কি করব, তাদের কাজ করব। সো উনি নেদারল্যান্ডের 11টা কাজ অলরেডি কমপ্লিট করেছে, 11টাই রিভিউ পেয়েছে, 2018 সাল থেকে মেম্বার, তার মানে সে এই রুলসগুলো জানে। ফ্রিল্যান্সার কি, আপনারা ফ্রিল্যান্সারের রুলস পড়ছেন, রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন একটু পড়ে নিয়েন, হ্যাঁ। তারপরে হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করে নাই, পেমেন্ট ভেরিফাই করা আছে, ডিপোজিট করা আছে, ইমেল অ্যাড্রেস কমপ্লিট, প্রোফাইল কমপ্লিট হয় নাই, কারণ ওই যে আইডেন্টিটি ভেরিফাই করে নাই তো, তাই প্রোফাইল কমপ্লিট হয়নি। কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাই করা, মোটামুটি ট্রাস্টেবল। এবার আসি আমার প্রজেক্টে। প্রজেক্টটা $30 থেকে 250, মানে এখানে ইউরোতে, ও যেহেতু নেদারল্যান্ডের তাই হচ্ছে ইউরোতে দেখাচ্ছে। 6 দিন 23 ঘন্টা বাকি আছে, মানে 7 দিন ধরে এই প্রজেক্টটা ওপেন অবস্থায় থাকবে। একদিনে অলরেডি কতগুলা যেন দেখলাম, 10টা না 12টা কতগুলা এই পড়ে গেছে বিডিং, তাহলে 7 দিনে কতগুলা পড়বে বুঝে দেখেন। সে সুন্দর একটা ডিটেলস দিয়ে দিয়েছে যে উনি একটা লোগো ডিজাইন করতে চায়, একদম নতুন কনসেপ্টে, কোম্পানির নাম দিয়ে দিছে, সে কি বিজনেস করে ওইটাও দিল, স্টাইল বলে দিছে যে আপনি কি স্টাইলে করবেন, রাফ র বিজনেস টাইপের সে স্টাইল, কালার কি কি কালার সে পছন্দ করে, আর সে কোথায় কোথায় ব্যবহার করবে সেটাও আপনাকে বলে দিয়েছে।
লাস্টে একটা কথা বলছে যে প্লিজ ডিজাইন এ কাপল অফ অপশনস হোয়ার উই ক্যান চুজ ফ্রম, মানে এই যে সে বিভিন্ন জায়গায় ব্যবহার করবে, এই বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা অপশনের জন্য ডিজাইন করে দিতে হবে। সাপোজ ওয়েবসাইটের জন্য একরকম সাইজ হয়, ফেসবুক পোস্টের জন্য একরকম সাইজ হয়, তারপরে সোশ্যাল মিডিয়ার যে ইনস্টাগ্রামের জন্য আরেক রকম সাইজ, ইউটিউবের জন্য একরকম সাইজ, এই সব কিছু আপনাকে কি করতে হবে, ডিজাইন করে দিতে হবে। স্ক্রল করে একটু নিচে আসি হালকা। এখন হচ্ছে আমার কাজ, আপনি এখানে এডিট করে দিতে পারবেন যে আপনি কত অ্যামাউন্ট হলে এই কাজটা করবেন, সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। বিড অ্যামাউন্টে কত দিনের মধ্যে আপনি ওনার এই কাজটা কমপ্লিট করে দিতে পারবেন, সে সময় দিয়েছে, তার প্রজেক্ট আর কি সাবমিট ওপেন থাকবে 7 দিন। ওইটা যদি আপনি মাথায় ধরেন তা কিন্তু না, ওই 7 দিন না, এইটার বোঝাচ্ছে যে আমি কতদিনে তার এই লোগোটা ডিজাইন করে দিতে পারবো, 2 দিন 3 দিন, আপনার যতদিন সময় লাগে। আর একটু স্ক্রল করে দেখি, হ্যাঁ মানে আপনার কাজ সম্বন্ধে এখানে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে যে আপনি যদি এই কাজটা করেন মাইলস্টোন কোনো পেমেন্ট চান কিনা, যে এক্সট্রা কোনো কিছু, সাপোজ সে আপনাকে দিয়ে পরবর্তীতে যদি এডিট করায় তার জন্য কোনো চার্জ করবেন কিনা, বা পরবর্তীতে যদি বলে যে এটা হয়তো বা আমার পছন্দ হয়নি, বা আপনাকে সে করলো না, হায়ার করলো না, ইন ফিউচারে যদি কখনো হায়ার করতে চায় আপনি কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। আপনার প্রপোজাল সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ডিসক্রাইব ইউর প্রপোজাল। এখন এখানে আমরা কিভাবে ডিসক্রাইব করি, ফার্স্ট অফ অল সবসময় মনে রাখবো ক্লায়েন্ট বা কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সে যদি ভুলও বলে, সে যদি খারাপও হয়, তারপরেও সে সবসময় রাইট পারসন। সবসময় আমরা তাকে হাইলাইট করব, বাংলা কথায় তেল মারবো, বাট এত বেশি তেল মারতে যায় না, বুঝে ফেললে তো ঝামেলা। আমরা তাকে এইভাবে হাইলাইট করে কথা বলবো যে ডিয়ার প্রজেক্ট হোল্ডার, এখানে যেহেতু সে প্রজেক্ট থ্রো করেছে, সে প্রজেক্ট হোল্ডার, যে তুমি যেই প্রজেক্টটা দিয়েছো খুব সুন্দর করে, তোমার প্রজেক্টটা আমি সম্পূর্ণ রিসার্চ করলাম, তুমি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছো, যেটা আমার জন্য হেল্পফুল হয়েছে, এবং আমি কনফিডেন্ট যে তোমার এই কাজটা আমি করে দিতে পারবো রিজনেবল প্রাইসের মধ্যে বা এই প্রাইসের মধ্যে। আর আমি তোমার সাথে লং টার্মে কাজ করতে চাই। আমি আশাবাদী যে তুমি যে জিনিসটা চাচ্ছ পারফেক্ট জিনিসটা আমি দিতে পারবো। আমার কাজের কিছু স্যাম্পল দেখে আসতে পারো। আপনি এখানে কি করবেন, আপনার যে পোর্টফোলিও লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনার কাজের কোনো স্যাম্পল থাকলে সেটাও প্রোভাইড করতে পারেন। যে আমার ওই যে আমরা দেখেছিলাম না আমাদের প্রোফাইলে যে পোর্টফোলিও একটা একটা করে অ্যাড করা যায়, নূর যেই করলো 21শে ফেব্রুয়ারির একটা ব্যানার অ্যাড করলো, আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে যে আশা করি তুমি আমার সাথে কাজ করবে, প্লিজ আমাকে সরাসরি নক করো, আমি তোমাকে অল কাইন্ডস অফ রিসোর্স দিয়ে দিব, বা যে যে রিসোর্স আপনি দিতে চান সেগুলো উল্লেখ করে দিলেন। এরপরে ক্লোজিং করলেন, ক্লোজিং এর পরে নিচে আসেন, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। 3টা অপশনের হচ্ছে যে আপনি যদি কোনো স্পন্সর অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার থেকে প্রায় $5 মতো কি করবে, কেটে ফেলবে। আপনি সিল করে দিতে পারেন, মানে আপনি যে জিনিসগুলো বিড করেছেন, আপনি যে বিড করছেন এটা কেউ কি পাবে না, দেখতে পারবে না। শুধুমাত্র আপনার যে ক্লায়েন্ট আছে, এই বায়ার আছে, এই বায়ার ছাড়া আর কেউ কি পারবে না, দেখতে পারবে না, আপনার কাজ কি করতে পারবে না, নকল করতে পারবে না, কোনো কিছুই পারবে না। আর হাইলাইট মানে হচ্ছে এই যে যতগুলো বিট পড়বে, সাপোজ আপনি আমি এখন 14 জন আছি, এই 14 জন ফ্রিল্যান্সার কি করলাম, বিট করলাম। 14 জনেরটা যখন বিট হচ্ছে, জমা হচ্ছে, আমি ধরেন 13 নম্বরে আছি, তাহলে আমারটা কি 12 জনের পরে থাকবে না? আমি যদি হাইলাইট করে দেই $1 খরচ করে, তাহলে আমারটা সবার উপরে আসবে। যারা যারা এরকম হাইলাইট করে দিবে সময় অনুযায়ী তাদেরটা আগে চলে যাবে, যে আগে হাইলাইট করবে তারটা আগে যাবে। কাজ শেষ হলে আপনি প্লেস বিট করে দেন। প্লেস বিট করার পরে ওই যে 7 দিন, এখন ক্লায়েন্ট চাইলে কি করতে পারে, 7 দিনের আগেই
ক্লোজ করে দিতে পারে, আপনাকে হায়ার করে নিতে পারে। বাট বিড করার পর সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে কাকে হায়ার করবে। ঠিক আছে, আপনার ছয়টাই বিড করে ফেলছেন? না ম্যাম, এটা 6 জন বিট করছে মেবি। না, এটা তো না। আপনারটা শো করছে। আমারটা? আপনি 6টা বিট করতে পারবেন, এখানে 6টাই তো শো করছে। ও আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। আপনি হচ্ছে প্রতিদিন টোটাল 6টা, আগে 8টা ছিল, এখন 6টা হয়ে গিয়েছে, 6টা করে বিট করতে পারবেন। আর এখন উপরে চলে যান, বিডের অপশন বুঝতে পেরেছি? এই যে দেখেন, প্রপোজালে ক্লিক করেন, ডিটেলসের ডান পাশে প্রপোজাল, এই যে লোগো ফর পার্সোনাল, লোগোর নিচে বাম পাশে প্রজেক্ট ডিটেলসের উপরে, হ্যাঁ প্রপোজালে ক্লিক করেন। কে কে প্রপোজাল দিয়েছে সব এখানে শো করবে, কারা কারা প্রপোজ দিয়েছে। অলরেডি এরা কি করেছে, প্রপোজাল দিয়েছে কাজ করার জন্য। ম্যাক্সিমাম ইন্ডিয়ান, পাকিস্তানি আছে। ঠিক আছে, আর আপনি যদি ওই যে কি করে সিল করে দেন তাহলে এখানে দেখা, মানে উনি কত টাকা দিয়েছে কিভাবে কি কিচ্ছু দেখতে পাবেন না। এই যে সে সিল করে দিছে, কত অ্যামাউন্ট দিয়েছে কিভাবে কি আমি কিছুই দেখতে পাচ্ছি না। ম্যাম, সিল করার পর টাকা কি আগে কাটবে না পরে কাটছে ইয়ার পরে থাকবে? এটা তো তাহলে তো এখন অ্যাকাউন্টে আমার টাকা থাকতে হবে। আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই, জিরো। তাহলে সে আমার থেকে টাকা নিবে কিভাবে? মাইনাস হয়ে থাকবে, মাইনাস কত অ্যামাউন্ট পর্যন্ত যেন ই করে, $5 না কত ডলার পর্যন্ত মাইনাসে রাখা যায়, না 10-15 মনে হয়। এই বুঝতে পেরেছি। এবার চলে যান হচ্ছে কন্টেস্টে। ওকে, কন্টেস্টে ক্লিক করেন। কন্টেস্টে আসার পরে একদম ইসের মতোই অপশন দেখবেন, প্রজেক্টের মতোই অপশন। দেখেন একদম প্রজেক্টের মতো অপশন, বাট এখানে আরো মজার একটা জিনিস আছে, এক্সট্রা একটা জিনিস আছে, গ্রান্টেড আর আর্জেন্ট লেখা। আবার আরেকটাতে দেখা যায় গ্রান্টেড আর্জেন্ট প্রাইভেট লেখা। এর মানে হচ্ছে ক্লায়েন্ট এগুলো কি করে দিছে, টাকা। গ্রান্টেড মানে হচ্ছে টাকা অলরেডি ডিপোজিট করা আছে ফ্রিল্যান্সারে। সো ক্লায়েন্ট যদি বেখাপ্পা হয়, মানে আসে না, অ্যাক্টিভ না, সেক্ষেত্রে ওই টাকাটা খেয়ে ফেলার কোনো অপশন নেই, কোনো না কোনোভাবে টাকা ফ্রিল্যান্সারদের কাছে আসবে। আর্জেন্ট মানে ইমার্জেন্সি তার এই ডিজাইনটা দরকার। আর নিচে যেটা দেখলাম, একটু নিচে আসেন, যে প্রাইভেট, সে প্রাইভেটলি আপনাকে একটা বন্ড সই করতে হবে, ওই যে যেমন আমরা কন্ট্রাকচুয়াল কাজ করি না, ওইরকম বন্ড সই করে তারপরে হচ্ছে একটা ফর্ম আসে, ফিল আপ করে কাজ করতে হয়। তো এখানেও দেখেন টাইটেল আছে, ডেসক্রিপশন, কত ঘন্টা বাকি আছে, কতগুলো এন্ট্রি পড়েছে, এই ক্লায়েন্ট আগে কোনো কাজ করেছে কিনা এবং কত ডলার পেমেন্ট করবে সবকিছু শো করছে। যে কোনো একটা কাজে চলে যান, উপরেটা যান, আপডেট লোগো $150। হ্যাঁ, ওকে। এখানে আসার পর একটু স্ক্রল করে উপরে উঠি, সেম আমার ফার্স্ট আগের মতো দেখবো যে ক্লায়েন্ট কোন দেশের, কিভাবে কি। স্ক্রল করে উপরে উঠতে বলছি, নিচে আসতে বলি নাই। এখানে দেখেন ক্লায়েন্টের ছবিটাও দেখা যাচ্ছে না, সে কোন দেশের সেটা কি। ওই যে 5 স্টারের উপরে চলে যান, 5 স্টারের উপরে এসে সে মাত্র একটা কাজ করেছে, সেটা ক্লোজ রিভিউ দিয়েছে। ক্লায়েন্ট যেমন আমাদেরকে রিভিউ দেয়, আমাদেরকেও কি করতে হয়, ক্লায়েন্টকে রিভিউ দিতে হয়। এতে হয় কি, কমিউনিকেশন ভালো হয়। একজন ডিজাইনারের যেমন আপনার ডিজাইন সেন্স ভালো হতে হবে, স্কিল ভালো হতে হবে, তারপরে হচ্ছে আপনার কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসগুলো যেমন জানতে হয়, তেমন কমিউনিকেশনটাও ভালো রাখতে হয়।
কারণ ফ্রিল্যান্সিং করা, এক জব করছেন, দুই নিজের বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো কমিউনিকেশন ভালো না হলে আসলে এটা এই ফিল্ডে কাজ করে লাভ হবে না। বাইরে ক্লিক করি, উনি মেবি ইউনাইটেড স্টেটের বাহিরে, হ্যাঁ ওই যে ইউনাইটেড স্টেটের বায়ার, ওনার কি বলে আইডেন্টিটি ভেরিফাই করা হয়নি, পেমেন্ট ভেরিফাই করা হয়নি, বাট ইমেল ভেরিফাই আছে, কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাই আছে, আর ডিপোজিট ভেরিফাই করা, ডিপোজিট করা আছে। সো উনি কি করেছে, ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়েছে যে ওনার একটা টেকনোলজি কোম্পানি, সে একটা লোগো চাচ্ছে, ডিটেলস দিয়ে দিছে, বাট খুব বেশি ডিটেলস দেয় নাই। দেখেন এখানে কোনো কালারের কথা বলছে, কালারের কথা বলে নাই বা কিছুই বলে নাই, বাট উনি দুইটা অ্যাটাচ ফাইল দিয়েছে। ক্লিক করেন ফাইলটার উপরে, সে দুইটা অ্যাটাচ ফাইল দিয়েছে। এটা মনে হয় এক্সিস্টিং প্রিভিয়াস তার লোগো, এটাকে মডিফাই করতে হবে। দেখি আরেকটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, স্ক্রল করেন একটু নিচে নামেন। আচ্ছা, ইগল সহকারে লোগো, এটা হচ্ছে তার এক্সিস্টিং লোগো গুলা, দুইটার ছবি দিয়ে দিছে। এটাকে সে মডিফাই করতে চাচ্ছে বা এরকম কিছু একটা সে চাচ্ছে তার কোম্পানির জন্য। ওকে, ক্রস করে কেটে দেন। তো এই কাজটাই যদি আমি করতে যাই, আমি এই কাজটা করব, তাহলে একদম উপরে দেখেন ডান পাশে ব্লু কালারে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি, এর আগে লেখা আছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার। যদি আপনি এখানে ক্লিক করেন তার মানে একটা ছবি ভেসে থাকবে যে এইটাতে আপনি কাজ করছেন, পরে সাবমিট করবেন। আর আমরা এখন সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আপনার এই এন্ট্রির একটা টাইটেল দিতে হবে। ফার্স্টে দেখেন উনি কি টাইটেল দিয়েছে, বায়ার কি টাইটেল দিয়েছিল, আপডেটেড লোগো, এটা লিখলে তো হবে না। আমাদের টাইটেলটা কি হবে, আপনি এইভাবে লিখবেন, যে কোম্পানি থাকবে, কোম্পানির কোনো নাম বা হাইলাইটেড কোনো কিছু থাকলে সেখানে আপনি উল্লেখ করে দিবেন, যে যেমন আপডেটেড লোগো ডিজাইন ফর কি ওই কোম্পানিটা, কোম্পানির নামটা দিয়ে দিলেন। ডেসক্রিপশনে আসার পরে অবশ্যই আপনি ক্লায়েন্টকে হাইলাইটেড করে যে ডিয়ার ক্লায়েন্ট বা ডিয়ার কন্টেস্ট হোল্ডার, অথবা তার যদি নাম জানেন আপনি সেটা উল্লেখ করে যে আমি তোমার জব অফারটা দেখলাম, পড়লাম, একই কথা ভিডে আপনি যা যা বলে আসছেন এখানেও বলে আসবেন, একটু ভিন্ন আঙ্গিকে, যে তোমার অফারগুলো দেখলাম এবং তোমার এই জব অফারটা দেখে আমি তোমার এই কোম্পানি তারপরে সবকিছু রিসার্চ করেছি, রিসার্চ করার পর যদি আপনি একটা ডিজাইন করেন তাহলে তো একটা, আর যদি অনেকগুলো ডিজাইন করেন তাহলে লিখতে পারেন যে আমি কিছু ডিজাইন করেছি, সবগুলোই আমি আলাদা আলাদা করে কি করছি, এন্ট্রি দিচ্ছি, আমার এন্ট্রিগুলো চেক করো। আমি আশা করি বা আমি 100% ক্লিয়ার যে তুমি এই ডিজাইনগুলো পছন্দ করবা যেটা তোমার কোম্পানির জন্য যায়। এখন আপনি কেন এই ডিজাইনগুলো করেছেন, কালার কেন এই কালারটা ব্যবহার করেছেন, সাপোজ আপনি 3টা স্ট্রেট লাইন দিয়ে ইগলের জায়গায় যে ইগল পাখির নিচে 3টা স্ট্রেট লাইন দিয়েছেন, কেন এই লাইনগুলো ব্যবহার করেছেন, ওই প্রত্যেকটা লোগো বা ডিজাইনেরই এক একটা কি থাকে, মিনিং থাকে। আপনি ডিটেলস মিনিংটা লিখবেন, যে আমি এখানে এই ধরেন একটা ফুল স্টপ ব্যবহার করেছেন, একটা ডটটা ব্যবহার করেছি এইটা বোঝানোর জন্য, একটা অ্যারো চিহ্ন ব্যবহার করেছেন আপ উপরের দিকে, সেটা বললেন যে তোমার কোম্পানিটা উপরের দিকে আপগ্রেড হবে বা ইন ফিউচারে অনেক ভালো একটা পজিশনে চলে যাবে, তো এই জিনিসটা বুঝিয়েছে। যেহেতু তার ট্রান্সপোর্ট, ওইরকম কোনো আইকন ব্যবহার করলেন, ডিটেলস আপনি সুন্দর করে গুছিয়ে লিখে কেন আপনি লোগোটা ডিজাইন করেছেন, এরপরে এন্ডিং দিবেন। দেওয়ার পর ডান পাশে ব্রাউজ ইউর ফাইলস এখানে ক্লিক করে আমরা এখানে শুধুমাত্র জেপিজি, পিএনজি আর গিফ ফাইল এগুলো আপলোড করতে পারি। সো আমরা জেপিজি ফাইল আপলোড করব। নিচে দেখেন লাইসেন্স কন্টেন্ট নামে একটা অপশন আছে, আপনি যে ডিজাইন করবেন সেটা অবশ্যই আপনার নিজের ডিজাইন করা হবে। যদি অন্য কোথাও থেকে রিসোর্স নিয়ে আসেন সেক্ষেত্রে দ্বিতীয়টা আপনি সিলেক্ট করে দিবেন।
বাট আমরা কখনোই এটা করব না। আপনি আইডিয়া নেন হুবহু অন্য কোনো জায়গা থেকে, বিশেষ করে গুগল থেকে তো কপি করবেনই না। যেসব ফ্রি সাইটগুলো আছে কপি করা যায়, কপি উইদাউট কপিরাইট, পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য, সেখান থেকে আপনি রিসোর্স নিতে পারেন, বাট চেষ্টা করবেন ইউনিক ডিজাইন করার জন্য। একটু নিচে দেখেন একটা ঘর আছে, এন্ট্রি সেল প্রাইস। এর মানে হচ্ছে আপনার কাজটাকে হয়তোবা ক্লায়েন্ট কি করলো না, উইন করালো না, বাট ক্লায়েন্টের পছন্দ হলো, আপনাকে পরবর্তীতে নক করা হলো, টেক্সট করলো, সে টেক্সট করার পর বলল যে আমি তোমার ডিজাইনটা কিনে নিতে চাচ্ছি, কত ডলার হলে আপনি বিক্রি করবেন। এখানে আপনি বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আবার মাঝে মাঝে দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট একজনকে উইন করায় আর একজনকে রানার আপ করায়, একই কন্টেস্টে দুইজনকেও কি করায়, উইন করিয়ে দেয়। সেটাও হতে পারে আপনার থেকে সে ডিজাইনটা নিয়ে নিতে চাচ্ছে। আর পরের যে অপশন দেখছি, হাইলাইট করার জন্য 50 সেন্ট, সিল করার জন্য 50 সেন্ট। হাইলাইট মানে আপনি যে ডিজাইনগুলো দিবেন হাইলাইট করে দিলে সবার আগে থাকবে। 500টা ডিজাইন জমা পড়লেও 500টার একদম প্রথম দিকে ক্লায়েন্ট যখন এই কন্টেস্টে ঢুকবে ফার্স্টেই আপনার ডিজাইনটা থাকবে। আর সিল করে দিলে কেউ আপনার ডিজাইন দেখতে পাবে না। এরপরে হচ্ছে যে নিচে টিকমার্ক দিয়ে সাবমিট এন্ট্রি। ওকে, এখন অন্যরা যে ডিজাইন করেছে আমি দেখবো কিভাবে। ওই যে দেখেন ডেসক্রিপশনের ডান পাশে এন্ট্রিতে ক্লিক করেন, এই দেখেন এই যে এরা ডিজাইন করেছে, অলরেডি 3 স্টার করে পেয়েও গেছে। এরপরে অন্য সেলারদের সম্বন্ধে জানবো কিভাবে, প্রত্যেকটা নামের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করেন, অন্যান্য সেলারদের আপনি খুঁজে পাবেন। ওই যে বলেছিলাম না, পরে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট এডিট করতে পারবেন অন্যের। মনে রাখবেন, বিশেষ করে আমি ফ্রিল্যান্সারে বলি না এই কথাটা, ফাইবারের জন্য বলি, যে ফাইবার হচ্ছে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, না বিশেষ করে ওয়াইফ বা আপনি নিজে তাকে সাজাবেন, মনের মতো করে সাজাবেন। যে বাস্তবে হচ্ছে কি করে ওয়াইফকে অবশ্যই পরপুরুষের সামনে বা পর্দা করে রাখে, যে কেউ যাতে তার ওয়াইফকে না দেখে। আর এটা এখানে হচ্ছে আপনি এমন ভাবে সাজাবেন সুন্দর করে, অন্যের বউকে নিজের বউ বলবেন না, নিজের বউকে নিজের মতো করেই সাজাবেন। বুঝতে পেরেছেন? তো দেখেন তারা কিভাবে তাদের প্রোফাইলগুলো সাজিয়েছে, ডেসক্রিপশনে কি লিখেছে, এরপরে সেখান থেকে সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে। ম্যাম এই জিনিসটা কি, মানে ওনার কাছে অর্ডার দিতে বলছে এরকম কিছু? না 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 না, হায়ার মিতে তো আপনি ক্লিক করবেন না, তাহলে আপনি তাকে হায়ার করবেন। এটাই। হ্যাঁ, হায়ার মিতে ক্লিক করলে ওনাকে আপনি হায়ার করছেন। আচ্ছা ম্যাম, এটা ওই যে প্রাইভেটের জন্য কিরকম ফর্ম পূরণ করতে হয়, যে বংশের কথা না বললেন? না, ওটা আসে নাই, উনি দেয় নাই সেটা। কিছু কিছু ক্ষেত্রে আসবে, ওটাই আগে আসবে নাকি? হ্যাঁ ওই পেজটাই আগে আসবে। ওখানে হচ্ছে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার ওই একটা লেখা থাকে যে আপনি ভিতরের কোনো ইনফরমেশন ডিসক্লোজ করবেন না কারোর সাথে, এইগুলাই লেখা থাকে। এগ্রিতে ক্লিক করে পরে ভিতরে যেতে হয়। এখানে আরেকটা জিনিস আছে, কন্টেস্ট। এই কন্টেস্টটা কিসের? আচ্ছা, ডিসকভার আওয়ার প্রজেক্ট, মানে আরো এক্সট্রা কোনো কন্টেস্ট যদি চান এখানে গেলে পেয়ে যাবেন। একই জিনিস, ওখানে যেটা এখানেও সেম জিনিসই, একটু আলাদা আলাদা করে সাজানো আছে। ঠিক আছে, জি আর কোনো কথা আছে কারো? ম্যাম, এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে তো অনেকগুলো নিচে আছে, ঠিক আছে, আমরা কি সবগুলো করতে পারবো? মানে হচ্ছে প্রিভিয়াস তো দেখা যায় যে এমন আছে যে 1 মাস ধরে ওপেন করে রাখছে, ঠিক আছে, ওগুলোতে আমরা কোন থেকে কোন পর্যন্ত, মানে যে এখানে কতজন এন্ট্রি হওয়ার পরে আমরা করব না? আচ্ছা, এটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন যে প্রথম দিকে এন্ট্রি দেওয়ার জন্য। ধরেন 100-200 পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি এন্ট্রি দিতে পারেন, বাট 1000টা এন্ট্রি পড়ে গেছে, এরপরে আর এন্ট্রি দিতে যায় না। এরপরে এন্ট্রি দিলে আসলে ক্লায়েন্ট আসলে কখনো দেখবেন না, আমার মনে হয় না দেখে তারা। বাট আপনি কখন এন্ট্রি দিবেন
ধরেন 2000 এন্ট্রি পড়ে গেছে, এরপরে দেখবেন অনেকে এন্ট্রি দেয়। কেন দেয়? যদি সেই ক্লায়েন্ট অ্যাক্টিভ হয়, ক্লায়েন্টটা যদি অ্যাক্টিভ হয় যে প্রত্যেকটা এন্ট্রির সাথে সাথে সে কি করছে, আপনি তো ঘুরে ঘুরে দেখবেন। আমি মিউট করে দিয়েছি, ওই সারাউন্ডিং শব্দ হচ্ছিল তো এই জন্য আপনাকে মিউট করে দিয়েছি। দেখবেন যে প্রত্যেকটা এন্ট্রিতেই সে কিছু না কিছু হয় 1 স্টার 2 স্টার বা রিজেক্ট, মানে সে অ্যাক্টিভ, কমেন্ট আছে। আপনাকে বুঝতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে যে ক্লায়েন্ট কি অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয় তাহলে, যদি 2000 এন্ট্রি হয়ে যায় আপনি সেখানে এন্ট্রি দেন, কোনো সমস্যা হবে না, অ্যাটলিস্ট আপনার ডিজাইনটা দেখবে। বাট যদি দেখেন যে না, ক্লায়েন্ট অতটা অ্যাক্টিভ না, তাহলে চেষ্টা করবেন 1 থেকে 500-র মধ্যে এন্ট্রি দেওয়ার জন্য। আর একসাথে আপনি কি করবেন, অনেকগুলো ডিজাইন করে মিনিমাম 2টা 4টা করে এন্ট্রি দিবেন কিছুক্ষণ পর পর। সাপোজ 100-র মধ্যে আপনার 4টে এন্ট্রি আছে, ডিজাইন আছে, আবার 200 হওয়ার মধ্যে সেখানেও 2টা এন্ট্রি আছে। আর ভিতরে চলে যান, যে কোনো একটা জাস্ট ভিতরে চলে যান, হ্যাঁ ক্লিক করেন, একটু স্ক্রল করে নিচে চলে আসেন, আসে না কেন? ওকে, স্ক্রল করে নিচে এন্ট্রিতে চলে যান, এন্ট্রিতে গিয়ে স্ক্রল করে নিচে যান, স্ক্রল নিচে যান, নিচে আরো, এই যে দেখেন এইখানে কমেন্টের অপশন থাকে। যতক্ষণ এইটা কি বলে কন্টেস্টটা কি থাকবে, ওপেন অবস্থায় থাকবে। ওপেন বলতে যে কিছু কিছু ক্লায়েন্ট বললাম না, ক্লোজ হয়ে যায়, পেন্ডিং অবস্থায় থাকে, আসেই না। আপনি কি করবেন, এখানে কমেন্ট করতে থাকবেন যে আপনার এন্ট্রিগুলো চেক করার জন্য। তাহলে ওই যে কমেন্ট করলে হয় কি, হাইলাইটেড হয়ে থাকে, ক্লায়েন্ট তখন হয়তো বা ফার্স্ট যে কমেন্টগুলো দেখছে, আপনারটাই ফার্স্টে কমেন্ট আছে, সে তখন সেটা চেক করবে। আবারও বলছি, কোনো কপি করা যাবে না, কোনো ডিজাইন কোথাও থেকে কপি করা যাবে না, কিন্তু তাহলে কিন্তু ই করে দিবে, ব্যান করে দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ক্লাস শুরু করি। ম্যাম একটু, এখানে সিমিলার কন্টেস্ট আছে আর হচ্ছে কমপ্লিকেটেড কন্টেস্ট আছে, ঠিক আছে? এগুলোতেও কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? সিমিলার কন্টেস্ট মানে এইরকম লোগো রিলেটেড আরো কন্টেস্ট আছে, ওইটাতে কেন অ্যাপ্লাই করতে পারবেন না? আর কমপ্লিটেড কন্টেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেখানে যদি ওইটা ওপেন অবস্থায় থাকে তাহলে আপনি এন্ট্রি দিতে পারবেন, বাট ক্লোজ হয়ে গেলে তো এন্ট্রি দিতে পারবেন না। আচ্ছা, এই যে পেয়েছেন ফর্ম, জি। সাইন এগ্রিমেন্ট করে তারপরে হচ্ছে আপনাকে ভিতরে যেতে হবে। শেয়ার অফ করেন। আচ্ছা আমরা আমাদের ক্লাসে চলে আসছি। সো আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব। ওকে ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা সিলেকশন ডিটেলস দেখেছি আর হচ্ছে পেন টুলের যে কাজগুলো ওগুলো দেখেছি, পেন টুল দিয়ে কিভাবে কাজ করব, আর এখানে দেখেছি কি শেপ টুলটা দেখলাম। আজকে সর্বপ্রথম দেখব টাইপ টুল। টাইপ টুলিতে ছিল টাইপ টুল, টাইপ, সেগমেন্ট, ব্রাশ, পেন্সিল। ওকে, ব্রাশ বুঝলে পেন্সিলও অটোমেটিক্যালি বুঝে যাব। টাইপ টুলে আসার পর আমরা ফটোশপে কতগুলো টাইপ টুল দেখেছিলাম? মাত্র 4টা। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল মাস্ক টাইপ টুল, ভার্টিক্যাল মাস্ক টাইপ টুল। এখানে মাস্ক টাস্ক কিচ্ছু নাই, কারণ ওই যে এই পাথের কোনো কাজ নাই এখানে। সো এখানে ওখানে যে হরিজন্টাল টাইপ টুলটা দেখেছিলেন, এখানে টাইপ টুল নামে সে পরিচিত, শুধু টাইপ টুল নামে পরিচিত।
এক্সট্রা আরো কিছু টুলস আছে, একটা একটা করে সব দেখবো। আমরা ফার্স্টে টাইপ টুলটাতে চলে যাই। অ্যাজ ইট ইজ ফটোশপে আপনি যেভাবে কাজ করে আসছেন ঠিক সেভাবেই। কোনো কিছু লিখতে চাচ্ছেন, সব কিছুই আপনি কি করতে পারবেন, এখানে লিখতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝি নাই। হ্যাঁ আসলো তো, কি হয়েছে? না কোনো কোম্পানি না, এটা হচ্ছে ফ্রি ডেমো টেক্সট। মানে যখন ক্লায়েন্ট আপনার কাছে কোনো ডিজাইন চাবে, বলবে যে তুমি একটা ডেমো ডিজাইন করে দাও, তো ডেমো ডিজাইন করতে গেলে তো এমন হতে পারে, সাপোজ আপনার টেবিলের সামনে বা আপনি এখন যেখানে বসে আছেন আপনার আশেপাশে ধরে নিলাম যে হেক্সি জলের বোতলটা আছে হাত জীবাণুমুক্ত করার জন্য, বা হ্যান্ড স্যানিটাইজার একটা কোনো বোতল আছে, ওটার মধ্যে দেখেন একটা নাম আছে যে ধরেন স্যাভলনের, এরপরে এখানে কি কি ব্যবহার করা হয়েছে একটু ডিটেলস লেখা আছে। এখন আমাকে ডেমো ডিজাইন দিতে বললো, তো ওই ডেমো লেখাগুলো কোথায় পাওয়া যায়? গুগলে গিয়ে লিখে সার্চ দিলেই হয় লরেম ইপসাম। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন লরেম ইপসাম টেক্সট, প্রথমটাই চলে যায়। এই যে টেক্সটগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রি, আপনি আপনার ডিজাইনে এই টেক্সট ব্যবহার করতে পারবেন। এর জন্য কি হবে না, কোনো কপিরাইট হবে না। টেক্সটও কিন্তু কপিরাইট হয়। এই টেক্সটগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন যারা আমাদের মধ্যে যদি কেউ CS6 ব্যবহার করে থাকে তারা বিষয়টা জানবে যে আপডেট সফটওয়্যারে অটোমেটিক্যালি কি করা হয়েছে, অ্যাডোবি কি করেছে, এই ডেমো টেক্সটটাকে অ্যাড করে দিয়েছে। কষ্ট করে আর আমাদের কি করতে হয় না, কপি করতে হয় না, ডেমো টেক্সট পেয়ে যাই এখানেই। সেটাই হচ্ছে লরেম ইপসাম। সো আমি একটা টেক্সট লিখলাম, লেখার পরে ফটোশপে কি করতে হতো, হয় এটাকে সিলেকশন করতে হতো, এভাবে সিলেক্ট করে মডিফাই করতে হতো যে ফন্ট চেঞ্জ করার জন্য, পিটি চেঞ্জ করার জন্য, অথবা ওই যে লেয়ারের উপরে ডাবল ক্লিক করে কাজ করতে হতো। তো এইখানে যদি এমন না হয় যে আপনি সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছুকে চেঞ্জ করবেন, তাহলে লেখা শেষ হলে চলে আসেন সিলেকশন টুলে। সিলেকশন টুলে চলে আসার পর আপনি এখনো কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এই যে দেখেন উপরে ক্যারেক্টার প্যানেল, স্টাইল, পিটি সব শো করছে। ফটোশপে Ctrl+T দিলে কি আসতো, ট্রান্সফর্ম অপশন চলে আসতো Ctrl+T তে। বাট ইলাস্ট্রেটরে যখন আপনি Ctrl+T দিবেন সাথে সাথে ক্যারেক্টার প্যানেল চলে আসবে। কি আসছে, ক্যারেক্টার প্যানেল চলে আসলো। আমি আমার টেক্সটটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা কোন ফন্টে নিতে চাই, এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। আমার যেই ফন্টগুলো পছন্দের সেই ফন্টগুলো আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। ওকে, ফন্টের যদি স্টাইল চেঞ্জ করতে চাই, কিছু কিছু ফন্টের একটা স্টাইলই থাকে রেগুলার, কিছু কিছু ফন্ট শুধু বোল্ড, কারো কারো রেগুলার বোল্ড, মানে অনেকগুলো স্টাইল থাকতে পারে। আপনি আপনার পছন্দের স্টাইল যদি চেঞ্জ করতে চান এখান থেকে কি করবেন, স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন। পিটি চেঞ্জ করতে চাইলে যেখান থেকে পিটি চেঞ্জ করবেন। তারপরে তো এই যে অপশনটা জানি যে একসাথে পরপর দুইটা টেক্সট আছে, এগুলো নিয়ে কি কথা বলার দরকার আছে? না ম্যাম, এটা তো আগেই সব তো ফটোশপে দেখে আসছে একদম সব, যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট। তারপরে জাস্ট এক নজর একটু বলে দিয়ে যাই। ওকে, যে এই যে একটা টেক্সট আপনি লিখেছেন, একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যবর্তী গ্যাপ কি করে, এই যে এটা দিয়ে যত বেশি গ্যাপ দিবেন তত দূরে যাবে, যত কম গ্যাপ দিবেন তত কাছে আসবে। আর আমরা এটাকে যখন নর্মালি লিখবো তখন এই যে অটো করে রাখবো। ওকে, আর VA ভার্টেক্স যেটাও কি করব, অটো অপশনে রাখবো। ম্যাট্রিক্স দিলে একটু চেঞ্জ হয়, তারপরে হচ্ছে অপটিক্যাল দিলে আরেকটু শর্ট হয়ে আসে, মানে মধ্যের গ্যাপগুলো শর্ট করে ফেলে। অটোতে রাখলাম। VA পাশাপাশি এটা কি করে,
ফন্টগুলাকে বা প্রত্যেকটা লেটারকে ঠিক রেখে মধ্যের গ্যাপ নিয়ে কাজ করে। আপনি যত এটা বাড়াবেন শুধু মধ্যের গ্যাপগুলোকে নিয়ে কাজ করবে, ফন্ট আমার ঠিক থাকবে, ফন্টের কোনো প্রবলেম হবে না। টি উপরে নিচে কি করে, ফন্টটাকে লম্বা করে দিচ্ছে, দেখেন লম্বা করে দিচ্ছে, এটা 100% হচ্ছে পারফেক্ট। আর টি পাশাপাশি কি করছে, টেক্সটগুলোকে লম্বা করে দিচ্ছে। এটা হচ্ছে ওই যে ফন্টের যেই ইটা আছে, মানে যে প্লেসে আছে প্লেস থেকে কি করবে, আপ অথবা ডাউন করবে। আর পাশেরটা কি করছে, রোটেট করে দিচ্ছে টেক্সটগুলোকে, সব টেক্সটের মধ্যে যতগুলো ফন্ট আছে ওগুলোকে রোটেট করে দিবে। ক্লিয়ার? ছোট হাতের থাকলে বড় হাতের করে দিবে, সবাইকে বড় হাতের করবে, কিন্তু ফার্স্ট যে লেটারগুলো আছে সেই লেটারগুলো সাইজে বড় থাকবে, পাওয়ার করবে, নিচে সাবস্ক্রিপ্ট করবে, আন্ডারলাইন নিয়ে আসবে, মধ্যে আন্ডারস্ট্যাক করবে, সব অ্যাজ ইট ইজ ফটোশপের মতো। ডান পাশে প্যারাগ্রাফ অপশনটাতে চলে যাই। আমরা এই জিনিসগুলো নিয়ে আপাতত কাজ করব না। হাইপারনেট অ্যাক্টিভ এটা জানি, অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। ওকে, এক্সট্রা যেটা আছে কি, জাস্টিফাই, লেফট জাস্টিফাই, মানে টেক্সটগুলো সব সমান হবে, লেফটে জাস্টিফাই করবে, মিডল জাস্টিফাই, রাইট জাস্টিফাই, আর এটা শুধু জাস্টিফাই লাইনের মধ্যে। এতটুকু নিয়ে আসলে আমাদের কারো কোনো কথা থাকার নেই, বাট কথা শুরু হবে এখন। এই টাইপ টুলটাকে আমরা বলে থাকি মাদার টুলস অথবা প্যারেন্ট টুল। কারণ কি, মোটামুটি টাইপ টুলটা অনেকের কাজ করতে পারে, বাট একটু আর কি কিছু কিছু কাজ করতে সে হয়তো বা সময় বেশি নেয়, ঘুরে ফিরে কাজ করে বা অনেকগুলো স্টেপ নিয়ে নিয়ে কাজ করে। ওই কাজগুলো স্টেপ নিয়ে বা সময় যাতে নষ্ট না হয় আমাদের সুবিধার জন্য কি করেছে, এই টুলসগুলো দিয়েছে। পরবর্তীটা কি বলছে, এরিয়া টাইপ টুল। আচ্ছা একটু গরম লাগছে। এরিয়া টাইপ টুল দিয়ে কি বুঝতে পারছেন, এরিয়া টাইপ টুল নাম দেখে কি বুঝেন? এরিয়া তো কোনো স্থান, নির্দিষ্ট স্থান। ম্যাম কোন একটা শেপ নেওয়ার পর শেপের পাশ দিয়ে আর কি টাইপ করা। রাইট, মানে একটা নির্দিষ্ট জায়গা আপনি দেখিয়ে দিবেন, সেই নির্দিষ্ট জায়গায় কি করবেন, লিখবেন। সাপোজ আমরা একটু আগে লরেম ইপসামে গেলাম না, ধরেন আমি একটা কিছু টেক্সট লিখি, আমি এই লেখাটুকুকে কপি করি, এই লেখাটুকুকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, ফটোশপে চলে আসি। এখন ওই লেখাটা বা আমি ওয়ার্ড ফাইল থেকে, আমার ক্লায়েন্ট আমাকে কিছু টেক্সট দিয়েছে বা একটা ডিজাইন করতে দিল, ডিজাইনের মধ্যে একটা জায়গায় টেক্সট বসবে, আমি ওয়ার্ড ফাইল থেকে বা নোটপ্যাড থেকে কি করলাম, লেখাটাকে কপি করে নিয়ে আসলাম। আসার পর এখানে পেস্ট করে দিব, জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কাহিনী কি হলো দেখেন, আমার টেক্সটটা আমার যেই আর্টবোর্ড আছে আর্টবোর্ড রেখে একদম বাহিরে চলে গিয়েছে, বাহির পর্যন্ত চলে গিয়েছে। তাহলে এখানে কি আমার কাজটা তো ঠিক মতো হলো না। সো আমাকে কি করতে হবে, ডিলিট করে দেন। আমাকে করতে হবে যে একটা নির্দিষ্ট জায়গা দেখাতে হবে। আপনি যে কোনো একটা শেপ নিয়ে আসলেন, ধরে নিলাম যে এই নির্দিষ্ট জায়গার মধ্যে আমাকে টেক্সটটুকু লিখতে হবে, লেখাটুকু লিখতে হবে কি এই জায়গাটার মধ্যে। আপনি টাইপ টুল নেন, টাইপ টুল সিলেক্ট করার পর এরিয়া টাইপ টুল সিলেক্ট করেন, সিলেক্ট করার পর বাহিরে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, সে বা এই ফিলে এসে ক্লিক করলেও কাজ করবে না। আপনাকে দেখাতে হবে বেজ লাইন। বেজ লাইন কাকে বলছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যে লাইন, এটাকে বলা হয় বেজ লাইন। আপনি বেজ লাইনে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি লেখা কি হবে এখানে, তারপর আপনি পেস্ট করে দেন কন্ট্রোল ভি, এই যে। তো এখানে বসানোর পরে দেখেন যে একটা প্লাস চিহ্ন দেখা যায়। সিলেকশন টুল সিলেক্ট করেন। আর আরেকটা কথা মধ্যে দিয়ে বলে রাখি, টাইপ টুলে থাকা অবস্থায় কখনোই
আচ্ছা, মধ্যে দিয়ে যে একটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি যখন টাইপ টুলে আছেন ভুলেও কোনো শর্টকাটের টুলস ব্যবহার করবেন না, ভুলেও কোনো শর্টকাট টুলসে ক্লিক করবেন না। তার কারণ কি, টাইপ টুল তাহলে টাইপ করে ফেলবে, তখন আপনাকে কিন্তু সিলেকশন করে নিতে হবে। আর যে কোনো টুলসেই কাজ করেন না কেন, কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুলটা সিলেক্ট করেন, তা না হলে ঝামেলা হয়। আচ্ছা, এখানে দেখেন আমি টাইপ করার পরে এই যে একটা প্লাস চিহ্ন দেখা যায়, এর মানে হচ্ছে আমার এখানে আরো টেক্সট আছে ভিতরে, বোঝা যাচ্ছে না। এখন হয় আমাকে জায়গা বাড়াতে হবে, এই দেখেন জায়গা বাড়ানোর পর সাথে সাথে এই যে প্লাস চিহ্ন হচ্ছে শেষ, হয় আমাকে জায়গা বাড়াতে হবে, দেখেন আমি বাহিরে ক্লিক করার পরেও প্লাস চিহ্ন শো করছে, মানে এখানে আরো কিছু টেক্সট আছে। এক, হয় আপনি জায়গা বাড়ান, নয়তো এই ফন্টগুলোকে ছোট করে দেন, ফন্টগুলোকে একটু ছোট করেন, ছোট করলে এই যে টেক্সট চলে আসবে। ঠিক আছে, এবার আসেন, আপনি তো এখানে টেক্সট লিখলেন, লেখার পরে লেখার আগে দেখি কাহিনীটা কি ছিল। সাপোজ আমি একটা কিছু লিখলাম, এটাই কপি করে নিয়ে আসছি, ওরাই নিয়ে যায়। আমি এই টেক্সটটাকে চাচ্ছি কি, যে এই দেখেন লেফট সাইডে বাম পাশে কি সুন্দর একদম সমান, ডান পাশেও এরকম সমান করতে চাচ্ছি। এই টেক্সটটা আমি পুরোটা লেখার পরে এখানে ইন্টার দিয়ে দিয়ে ব্রেক দিয়েছি, এখানে ইন্টার দিয়ে দিয়ে ব্রেক দিলাম, প্যারাগ্রাফে চলে যাই। আমি এই যে এই জাস্টিফাইটা করতে চাই, লেফট জাস্টিফাই ক্লিক করেন, কোনো কাজ হবে না। বাট আপনি করে নিতে হবে লেখাগুলি, হ্যাঁ, লেখাগুলি সিলেক্ট করলে হবে না। আমি তো সিলেক্ট করে নিয়েছি, তারপরে তো হচ্ছে না, সিলেক্ট করেই তো জাস্টিফাই করছি, কোনো কিছুই তো হচ্ছে না। কারণ আমি এখানে প্রত্যেকটা লাইন ব্রেক দিয়ে দিয়ে ইন্টার দিয়ে ব্রেক দিয়েছি, বাট এই যে এইটা কি করেছি, একটা নির্দিষ্ট জায়গার ভিতরে দেখালাম, নির্দিষ্ট জায়গার ভিতর দেখানোর পর এখন আপনি দেখেন জাস্টিফাই করেন, সে অটোমেটিক্যালি কি করবে, টেক্সটগুলোকে জাস্টিফাই করে নেবে অটোমেটিক্যালি। তাহলে তুমি ব্রেক দিলে কি হবে না? না, ব্রেক দিলে হবে না, ব্রেক দিলে জাস্টিফাই হবে না, আপনাকে নির্দিষ্ট শেপ দেখাতে হবে, নির্দিষ্ট শেপ দিলে তখন হচ্ছে গিয়ে জাস্টিফাই হবে। তখন প্রত্যেকটা কাজ করবে, কিন্তু এখানে কাজ করবে না, এখানে শুধুমাত্র ফার্স্টের তিনটা কাজ করবে, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আর একটাও কাজ করবে না। ক্লিয়ার? জি না, ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার আমরা একটু ধীরে সুস্থে কাজ করি। আমরা তো টেক্সট কপি করে নিয়ে আসছি, টেক্সট কপি না করলেও হয়। এরিয়া টাইপ টুল দিয়ে সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপরে হচ্ছে ওমা কি সমস্যা, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, একটা ইলেকট্রিক্যাল নিয়েছি, ওকে, একটা পলিগন নিলাম, পলিগন দিলাম হচ্ছে 7টা, একটা স্টার নিলাম, ঠিক আছে, অনেকগুলো শেপ ক্রিয়েট করেছি। প্রয়োজনে আমি পেন টুল দিয়ে আরেকটা শেপ বানাই, এরকম আরেকটা শেপ ক্রিয়েট করলাম। তো এবার আমি কি করব, টাইপ এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব না, তার আগে এদের সবাইকে কপি করে রাখেন, অল্টার ধরে একটা কপি করে রেখে দিয়ে যাই। আমি এখন এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব, এসে এই বেজ লাইনে ক্লিক করব, দেখেন আমার লেখা বসে গেছে।
এই যে দেখেন আমি স্পেস ধরে মুভ করাতে চাচ্ছিলাম, বাট কাজ করছে না। এই জন্য বলেছি ভুলেও এই কাজ করবেন না। টাইপ টুলে থাকা অবস্থায় ভুলেও কোনো কিছুতে প্রেস করব না, না স্পেস না কোনো শর্টকাট। অল্টার ধরে বড় ছোট করতে পারবেন, কিন্তু শর্টকাট ক্লিক করলেই ওই লেখা শুরু হয়ে যাবে। তো এরপরে এরিয়া টাইপ টুল ধরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন লেখা বসে গেছে। এসে আপনি এটার কাজ শেষ, সিলেকশন টুল, আবার এরিয়া টাইপ টুল নেন, এখানে এসে ক্লিক করেন, লেখা বসে গেল। আবার সিলেকশন টুল, এরিয়া টাইপ টুল দিয়ে আপনি এখানে লিখলেন, লেখা বসে যাচ্ছে। তো প্রত্যেকটারই কমিয়ে দিই। তারপরে এরিয়া টাইপ টুল নিলাম, এখানে এসে ক্লিক করলাম, লেখা বসে গেল। সিলেকশন টুল, টাইপ টুল, ক্লিক করেন, লেখা বসে গেছে। কালারটা চেঞ্জ করে দেই। এখন দেখেন সবগুলাই কি করেছে, মোটামুটি ওই শেপ অনুযায়ী কাজ করলো। প্যারাগ্রাফে চলে যাই, জাস্টিফাই করে দিই সবাইকে, তাহলে দেখতে ভালো লাগবে। মোটামুটি ওই শেপটা যেমন আছে শেপের নেওয়ার আর কি, সে চেষ্টা করেছে শেপ অনুযায়ী কাজ করার জন্য। আচ্ছা, আমাকে এখানে কি করতে হলো, ফার্স্টে একটা শেপ দেখাতে হয়েছে। প্রথমে শেপ দেখানোর পরে তারপরে এরিয়া টাইপ টুল সিলেক্ট করতে হলো, এরপরে হচ্ছে কাজ করেছি। আমি এই কাজটাই টাইপ টুল দিয়ে করব, শুধু টাইপ টুল। কেন তাকে প্যারেন্ট টুল বলা হয়েছে দেখেন, আমি টাইপ টুল দিয়ে এবার হচ্ছে এদেরকে নিয়ে আসি, এদেরকে এবার একটু কাছে নিয়ে আসি, কারণ উদাহরণটা বোঝাতে হলে এটার দরকার পড়বে। টাইপ টুল, শুধুমাত্র টাইপ টুলটা সিলেক্ট করে এই যে প্রথম যেটা আছে না শেপ, ফার্স্ট স্কোয়ার শেপ বা রেক্টেঙ্গেল যে শেপ, এইটা আপনি এখানেই কাজ করতে পারবেন। জাস্ট আপনি মাউসে ক্লিক করে চেপে ধরেন, ড্র্যাগ করেন, ফটোশপে দেখে আসছিলাম, ড্র্যাগ করে ছেড়ে দেন, তারপরে হচ্ছে আপনি আপনার টেক্সট লিখেন। এই কাজটা আপনি কি করতে পারবেন, অটোমেটিক্যালি টাইপ টুল দিয়ে করতে পারবেন। বাট যদি সার্কেল হয়, তারপরে স্টার বা অন্য কোনো শেপের হয়, সেক্ষেত্রে তো আমাকে শেপটাকে ক্রিয়েট করে নিতেই হবে, বিকজ আমি তো টাইপ টুল দিয়ে এই শেপটা ক্রিয়েট করতে পারবো না। তো আপনি কি করলেন, শুধুমাত্র টাইপ টুলটা সিলেক্ট করে যে কোনো শেপের উপরে যান, ক্লিক করেন, লেখা শুরু হবে। এরপর হচ্ছে সিলেকশন টুল, আবার হচ্ছে টাইপ টুল, টি দিয়ে, ওকে, সিলেকশন টুল, টি দিয়ে টাইপ টুল, দেখেন সিলেকশন টুল, টাইপ টুল, সিলেকশন টুল, টাইপ করেন, সিলেকশন টুল, টাইপ করেন। দুইটা কি একই না? জি ম্যাম। সো আমরা বলতে পারি যে এরিয়া টাইপ টুল দিয়ে কি করা যায়, টাইপ টুলের যে কাজ সেটা আপনি করতে পারবেন শেপে। সো টাইপ টুলটাকে আমরা এখানে মাদার টুল বা প্যারেন্ট টুল বলতেই পারি। ওকে ম্যাম, ভিতরে ফাঁকাগুলো কমানো যাবে না? হ্যাঁ, কমানো যাবে। বেশি ফাঁকা হয়ে গেছে, এগুলো কমাবো কিভাবে? এই যে এই স্পেসগুলা, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ফন্ট কি করতে হবে, বাড়াতে কমাতে হবে। কমিয়ে দিলে লেখার মধ্যে স্পেসটা কমে আসছে। এটা আপনাকে মেনটেন করতে হবে, হয় শেপ কমাতে হবে, শেপটাকে ছোট করতে হবে, নয়তো ফন্টটাকে ছোট করতে হবে। দেখেন আমি যদি এখানে ফন্ট ছোট করে দিই, আমার শেপ এতটুকুই, এর মধ্যে কি করতে হবে, টেক্সট বসাতে হবে। এখন টেক্সট আবার কি আছে, কম, তাহলে আপনাকে স্টাইলটা অন্যরকম ভাবে করতে হবে। ধরেন টেক্সটটাকে আপনি আরো ফন্টটাকে একটু ছোট করে দিয়ে এই যে এতটুকুর মধ্যে করে দিলেন, তারপরে হচ্ছে কাজ করলেন গ্যাপটাকে রেখে। এই প্যারাগ্রাফে চলে আসেন, এই যে এখান থেকে দেখেন, এটা না, এটা জিরো থাকুক। এখানে হচ্ছে বাড়িয়ে কমিয়ে আপনাকে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে হবে, দেখতে হবে যে আসলে কোনটা দিয়ে মানানসই হচ্ছে।
আমি যে জিনিসটা চাচ্ছি সেটা কি পারফেক্টলি হচ্ছে কি না। প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করে করে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে স্পেসিং কমাচ্ছে বাড়াচ্ছে। হাইপারনেট অফ করে দিলে তো একদম সমান সমান হয়ে যাচ্ছে, গ্যাপ আর হয়ে যায়। সো একটা একটা করে আপনাকে দেখে নিতে হবে। পরের যে টুলসটা আছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল। তারপরের টুলটা কি? টাইপ অন এ পাথ টুল। দ্যাট মিনস একটা পথ আপনি দেখিয়ে দিবেন, সেই পথ অনুযায়ী সে কি করবে? কাজ করবে। রাইট। আমি একটা রেক্টেঙ্গেল টুলই নিয়ে আসি, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কোথাও ক্লিক করলে কাজ করবে না, কিন্তু আপনাকে আসতে হবে বেজ লাইনে। বেজ লাইনে এসে ক্লিক করেন। বেজ লাইন বরাবর সে কি করবে? টেক্সট লিখে যাবে। আমি একটু বড় করে দিই এখান থেকে, বেশি বড় করলে আবার ঝামেলা, এখানে মিশে যাবে। এটাকে আমরা 14 তো 15 পিটি না 14.5 দিলাম। আচ্ছা 14.5 না 7, ওকে 8, ওকে পারফেক্ট। ঠিক আছে, দেখেন এই টেক্সটের চারপাশে লেখাগুলো চলে আসছে। ফন্টগুলো আমার অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছে না। সাপোজ আমি একটা স্টার মার্ক নিলাম, স্টার নিলাম, নেওয়ার পর টাইপ অনে পাথ টুল সিলেক্ট করি। এরপরে হচ্ছে ক্যারেক্টারটা একটু বড় করে দিই, ক্লিক করেন। আপনার টেক্সটটা কি হবে? সুন্দর করে বসে যাবে। ওকে, একদম ওই টেক্সট বরাবর বসে যাবে। বাট এই যে দেখেন এখানে এসে কিন্তু এই মিনিম লেখাটা ভেঙে গিয়েছে, অ্যাড মিনিম, তারপরে হচ্ছে ইফ সাম ভেঙে গিয়েছে। এখানে ঠিক করার মতো কোনো অপশন নেই। বাট চাইলে আপনি এটাকে কি করতে পারেন? একটু মডিফাই করতে পারেন। সাপোজ এই এমিট লেখাটাকে আপনি তখন সিলেক্ট করে, আর এই লেখাগুলো সিলেক্ট করার জন্য আপনি টাইপ টুল দিয়ে কি করলেন? সিলেক্ট করলেন, একই কথা। অথবা টাইপ অনে পাথ টুল দিয়ে সিলেক্ট করলেন। সাপোজ এই লেখাটাকে তখন আপনি সিলেক্ট করে একটু সাইজে ছোট করে দিবেন, তাহলে এই লেখাটা একসাথে চলে আসবে। আর একটু ছোট করে দিলাম, ওকে। সো অন্য কোনো শেপের মধ্যেও যদি করেন এইরকমটাই হবে। পরেরটা কি বলেছে? ভার্টিক্যালি টাইপ টুল। টাইপ টুল কি? হরিজন্টালি কাজ করে, ভার্টিক্যালি হচ্ছে ভার্টিক্যালি লিখে যাবে। আপনার লেখাগুলো সে ভার্টিক্যালি লিখে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা টেক্সট রাইট থেকে লেফটের দিকে যাবে, লেফট থেকে রাইটের দিকে আসছে না, সব রাইট থেকে লেফটের দিকে চলে যাচ্ছে। সেম এজ আপনি যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল চান, যে আমি কোনো একটা এরিয়া নিয়েছি, সেই এরিয়ার ভিতরে কি করতে চাই? ভার্টিক্যালি লিখতে চাই, তাহলে এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করেন, ওই অনুযায়ী লেখাগুলো বসে যাবে। অথবা আপনি কি চান? আপনি হচ্ছে টাইপ অন এ ভার্টিক্যাল পাথ টুল, পাথের উপরে এসে ক্লিক করেন, সে ওই পাথের উপরে কি করবে? লিখে যাবে। বাট এখানে কেন কাজ করছে না? অলরেডি আমারটা কাজ করা আছে, দ্যাটস ওয়াই সে কাজ করছে না। এখন আপনি ভার্টিক্যালি টাইপ টুল নিয়ে আসেন, ক্লিক করেন, অটোমেটিক্যালি সে ভার্টিক্যালি লিখে যাবে। দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য, এখানে টেক্সটগুলো একটা বেজ লাইনের উপরে আছে প্রত্যেকটা, আর এখানে টেক্সটগুলো কি আছে? বেজ লাইনের ভিতর দিয়ে চলে গিয়েছে। ক্লিয়ার? আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মজার একটা অপশন, টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি না যে কিছু কিছু টেক্সট, একটা টেক্সট মাথার উপরে আছে, একটা টেক্সট হেলান দিয়ে দাঁড়িয়ে আছে টেক্সটের সাথে,
বা একটা লেটার একটু স্টাইল করা টাইপোগ্রাফির মধ্যে, সাপোজ আপনাকে একটা টাইপোগ্রাফি করতে দেওয়া হলো, বলা হলো টেক্সট, এই লেখাটাই আপনাকে কি করতে হবে, টাইপোগ্রাফি করতে হবে। যে এই যে এক্স লেখাটা ইটা কি হবে, এভাবে মনে হবে হেলান দিয়ে পড়ে আছে, অথবা এক্স লেখাটা একটু ঘুরে আছে। এক্স লেখাটাকে এখন আমি ঘোরাবো কিভাবে? একে তো সিলেকশন করে ঘোরানোর কোনো অপশন নেই, রোটেট করার কোনো অপশন আছে? কোনো অপশন নেই। তো হয় আমাকে এখন একটা কাজ করতে হবে যে আমি আলাদা আলাদাভাবে কি করব, টি আলাদা লিখলাম টি, এরপরে লিখলাম ই, তারপরে আলাদা করে লিখতে হবে এক্স, এরপরে আবার টি, আলাদা আলাদা লিখে এদেরকে হচ্ছে বড় করি, তারপরে হচ্ছে একটু বড় করে দিই, অ্যালাইনমেন্ট করে দেব, অ্যালাইনে চলে যাই, টপ অ্যালাইনমেন্ট করে দিলাম, মধ্যে ডিস্ট্রিবিউট করে দেই, বেশি জায়গা খেয়ে ফেলছে আর একটু দূরে না, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপরে হচ্ছে শুধু এক্সট্রাকে সিলেক্ট করে যে ও একটু রোটেট হয়ে থাকবে, যে এরকম রোটেট হয়ে থাকবে। টিটা হয়তো আর একটু কাছে যাবে, অথবা উল্টাও হতে পারে যে ইটাকে আমি একটু রোটেট করে দিলাম, এটা এইভাবে থাকলো, এক্সটার একটু কাছে আসলো, এরকম কিছু একটা। আমাকে কতগুলো স্টেপ পার করতে হলো, ফার্স্টে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা করে লিখতে হয়েছে, এরপরে লেটারগুলোকে রোটেট করে দেওয়া হবে, আবার ধরেন আমার এটাকে এক্সটাকে বা টিটাকে একটু ছোট করতে হবে, ছোট করে দিলাম, এখানে রাখলাম, বসালাম, মানে মোটামুটি একটা। হ্যাঁ বলেন। আপু ক্রিয়েট আউটলাইন করে তো টেক্সটগুলোকে আলাদা করা যায় না একবারে? হ্যাঁ করা যায়, কিন্তু আমি এটাকে আলাদা করতে চাচ্ছি না, আমি পরবর্তীতে এই প্রত্যেকটা টেক্সটকে চেঞ্জ করতে চাই। এখন আপনি ক্রিয়েট আউটলাইন করলে তো সেটা শেপ হয়ে গেল, ওটাকে কি টেক্সটে ফেরত আনতে পারবেন? না না না, টেক্সটে তো ফেরত আনার কোনো অপশন নেই। আমি শেপ মোডে থেকে কাজ করতে চাচ্ছি না, ফন্ট মোডে থেকে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই কাজটাকে সহজ করার জন্য কি আছে, বা নতুন কি টুলসটা দিয়ে দিছে, এটা থাকবে না 19-এর পরে যে আছে তাদের মনে হয় নেই, টাচ টাইপ টুল। আপনি যেই শেপ টেক্সটটাকে বা যেই লেটারটাকে সিলেক্ট করবেন, সেই লেটারটা দেখেন কি হলো, সিলেকশন হয়ে গেল। এখন আপনি এটাকে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, পিটি বড় ছোট, বা এখান থেকেও বড় ছোট করা যায় পিটি, এই যে দেখেন বড় ছোট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে সাপোজ এইটাকে সিলেক্ট করব, রোটেট করে দিব, রোটেট করার জন্য এই যে মধ্যের যে পয়েন্টে আসবেন, এটাকে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন, সরিয়ে নিতে পারবো। তারপরে হচ্ছে কোনো টেক্সটকে আপনি কালার চেঞ্জ করতে চান, শুধু ওই টেক্সটের কালার সিলেক্ট করে ওই টেক্সটের কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই তো ধরেন আপনি এরকম একটা কিছু লিখলেন, লেখার পরে এখন ওকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য তখন আপনি কি করবেন, জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করেন, কি চাই এখানে আমি আর চাই, টেক্সটটাকে সিলেক্ট করেন, এখানে আমি আর লিখতে চাই, আর লিখেন, এখানে আমি কি লিখতে চাই, ওয়াই লিখতে চাই, লিখেন, এখানে আমি লিখতে চাই কি পি, লিখেন, টি এর পরিবর্তে আমি দিতে চাই 1, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পেরেছেন। এটা কি শেপে কনভার্ট করে দিলে পসিবল হতো? হতো না। ম্যাম বলেন। টেক্সট কি যখন আমরা
টেক্সটে ই লেখা আছে, ইটাকে আমরা ই লাস্ট যে লাইনটা আছে ওটাকে আমরা বড় করবো বা ছোট করবো, এটার জন্য তো আমরা আউটলাইন করি না। বুঝি নাই, আবার বলেন। আউটলাইন ইউজ করে তো আমরা ক্লিয়ার। লেটারকে আমরা আউটলাইন ইউজ করি তো, মানে বড় ছোট করি বা মানে আকৃতি চেঞ্জ করি আর কি আউটলাইন মাধ্যমে। এখন আউটলাইন করার পরে আউটলাইন থেকে আবার মানে ক্যান্সেল মানে করা যায় কিভাবে? করা যায় না, সরি। আপনি টেক্সটকে শেপে কনভার্ট করতে পারবেন, আউটলাইন করতে পারবেন, কিন্তু আউটলাইনকে আবার টেক্সটে ফেরত আনতে পারবেন না। এটার কোনো প্রসেস নাই। আর আমরা আউটলাইন কেন করি? হ্যাঁ বলেন। পরে আউটলাইন করার পর মানে ধরেন আমি আমার চেঞ্জটা করলাম, অন্য কোথাও চেঞ্জ করতে গিয়ে আচ্ছা, ওনার আপনার কথা কেটে কেটে আসছে। সমস্যা করে। কেউ কি ওনার কথা বুঝতে পেরেছেন? আমাকে একটু বুঝিয়ে দেন। আদনান, কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ওনার শুনতে হচ্ছে না। আদনান, আপনি আবার বলেন। আমি যখন একটা লেটারটা আউটলাইন করি, আউটলাইন করার পর আমি আমার মতো করে চেঞ্জ করি, করার পর আমি আমার কাছে মনে হলো যে আমি আরেকটা এক্সট্রা শেপ দিয়ে ওই লেটার সাথে অ্যাড করবো, তখন কি হয় আমি এক্সট্রা শেপ লেটার থেকে বের করতে গেলে ওই আউটলাইন গুলো সমস্যা করে, যেটা অলরেডি আগে থেকে আউটলাইনে মানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেওয়া থাকে ওগুলো সমস্যা করে, মানে নিজের মতো করে আমি অ্যাঙ্কর পয়েন্ট বের করতে পারি না পরে। আচ্ছা, আপনার কি সফটওয়্যার অন করা আছে? না ম্যাম, সবটা অন করে আমি মোবাইলে যেতে পিসিতে ডাটা অন করে করতেছি কারেন্টলি। ঠিক আছে, আমরা তো আসলে বুঝতে পারছি না আপনি কি করতে চাচ্ছেন। সো আপনি আমাদেরকে এই কাজটা করে দেখাবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে কাজটা করে দেখাবেন। আশা করি প্রবলেমটা সলভ করতে পারবো। জি ম্যাম। ধরেন আপনাকে টাইপ টুল দিয়ে কেউ একটা লোগো ডিজাইন করতে বললো এরকম, এইরকম কোন একটা লোগো আপনাকে ডিজাইন করতে বললো। এই যে এরকম টাইপের বা দিল আপনাকে, সে ক্লায়েন্ট চাচ্ছে এরকম কিছু একটা লোগো নেওয়ার জন্য। তাহলে আমরা এই ডিজাইনগুলো কিভাবে করব? এট ফার্স্ট আমি একটা সার্কেল নিয়ে নিব। একটা সার্কেল নেওয়ার পরে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করব, জাস্ট ক্লিক করার পর আমি লিখলাম LEDP। এটা লিখলাম। লেখার পরে আমি চাচ্ছি এই যে আমি LEDP লিখেছি, এই LEDP টেক্সটটা, এই টেক্সটটা ঠিক এই বরাবর থাকবে, উপরে এই বরাবর থাকবে। এটা কোথায় গেলে পাবেন, কিভাবে কাজ করব? আপনি টেক্সটটাকে সিলেক্ট করেন। ফার্স্টে আমরা ম্যানুয়ালি দেখব, এরপরে হচ্ছে কিভাবে শর্টকাটে করা যায় সেই কাজটা দেখব। চলে যাবেন টাইপ থেকে টাইপ অন এ পাথ, এখানে চলে আসেন। এইখান থেকে টাইপ অন এ পাথ অপশন এটা অ্যাক্টিভ করে দেব। একটা পপ আপ প্যানেল আসবে, কষ্ট করে প্রিভিউটা অন করেন, আদারওয়াইজ বোঝা যাবে না। সো ইফেক্ট কি আছে? রেইনবো এবং গ্র্যাভিটি দুইটা প্রায় সেম, একই রকম। রেইনবো তো বোঝা যাবে না, এক মিনিট।
আমরা একটা টেক্সট লিখেছি যেটা সার্কেলের চারপাশে আছে। চলে যাব টাইপ, টাইপ থেকে টাইপ অনে পাথ, এরপরে অপশন অ্যাক্টিভ করার পরে প্রিভিউটা অন করে দেব। রেইনবো অবস্থায় আছে। স্কিউ মানে হচ্ছে যে ফটোশপে আপনার স্কিউ দেখে আসছেন, স্কিউটা কি করছে, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছে। সাপোজ আপনি কোনো একটা যে মাথায় যে মুকুট পরে, তাজ মুকুট, ওই মুকুটের মধ্যে কোনো ডিজাইন নেই, শুধু এই টেক্সটটা লেখা, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই টেক্সটটা লেখা আছে। তো মুকুটটা আপনি মাথার উপরে ধরলেন, উপর থেকে বা এক সাইড থেকে দেখলে কি হবে, এই যে এরকমটা মনে হবে। যদি আপনি ফ্লিপ করে দেন তাহলে এই লেখাটা উল্টা হয়ে যাবে, ফ্লিপ করে দিলে লেখাটা উল্টা। আর পরেরটা কি 3D রিবন। রিবন কি হয়, পেঁচানো পেঁচানো হয়। 3D রিবনের মতো প্রত্যেকটা লেটার কি হবে, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আসবে, ফ্লিপ করে দিলে উল্টা হয়ে যাবে, ভিতরের দিকে বাহিরের দিকে। স্টেয়ার স্টেপ মানে হচ্ছে সিঁড়ির মতো করে ধাপে ধাপে আসবে, প্রত্যেকটা টেক্সট মনে হবে সিঁড়ির মতো ধাপে ধাপে চলে গেছে। বাহিরের দিকে আছে, ফ্লিপ করে দিলে কি হচ্ছে, উল্টা, ভিতরের দিকে এবং বাহিরের দিকে আসবে। আর গ্র্যাভিটি এই সেন্টারকে কেন্দ্র করে বসে আছে। এরপরে অ্যালাইন টু পাথ, এখানে আসি, বেজ লাইন বরাবর আছে। বেজ লাইন কোনটা, এই যে দাগটা দেখতে পাচ্ছেন সার্কেলের, এটাকে বেজ লাইন বলা হয়। ওরা বেজ লাইন বরাবর অ্যালাইন হয়ে আছে। যদি অ্যাসেন্ডার দেন তাহলে একদম ভিতরের দিকে চলে আসবে, ডিসেন্ডার দিলে বাহিরের দিকে, মানে বেজ লাইন থেকে আরো দূরে যাবে। সেন্টার দিলে বেজ লাইন বরাবর সেন্টার হয়ে যাবে, প্রত্যেকটা টেক্সট সেন্টার দিয়ে যাবে। আর বেজ লাইন দিলে বেজ লাইনের উপরে সুন্দর করে বসে থাকবে। স্পেসিং চাইলে আপনি কি বাড়াতে কমাতে পারেন। প্রত্যেকটা টেক্সটের মধ্যে কি করবে, ওই যে ভি এ পাশাপাশি যে অপশনটা ছিল ওই রকম সে বাড়াতে বা কমাতে পারবে। সাপোজ আপনি যদি -3 দেন, 4 আস্তে আস্তে কমাতে থাকেন, স্পেসগুলো বাড়ছে, কোনো টেক্সট নষ্ট হবে না, একটা লেটারও নষ্ট হবে না, স্পেস বাড়বে। আর যদি আপনি বাড়াতে থাকেন তাহলে প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস কি হবে, কমতে থাকবে, একটা লেটার আরেকটা লেটারের কাছাকাছি চলে আসতে থাকবে। এই হচ্ছে কাহিনী। তো ধরে নিলাম আমার এখানে দরকার, আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই টেক্সটটাকে এইমাত্র কি দেখলাম, ম্যানুয়ালি কাজটা কিভাবে দেখেছি, ম্যানুয়ালি দেখেছি। এখন আমরা ফিজিক্যালি কিভাবে কাজ করব, বা সরি শর্টকাটে কিভাবে কাজটা করব। শর্টকাটে এই কাজটা কিভাবে করবেন দেখেন, টেক্সটের বিপরীত দিকে, একদম বিপরীত দিকে একটা লাইন দেখা যায়, একটা ছোট্ট দাগের মতো দেখা যায়। মাউসটাকে যখন ওই দাগের কাছাকাছি নিয়ে যাবেন একটা অ্যারো চিহ্ন চলে আসবে। এই দাগটাকে আপনি, এই যে সার্কেলটা আছে সার্কেলের বাহিরের দিকে ঘোরালে টেক্সটটা বাহিরের দিকে কি হবে, ঘুরতে থাকবে। এই দাগটাকে ক্লিক করে চেপে ধরে, দাগটাকে চেপে ধরে আপনি যদি এটাকে আমি ধরলাম, বাহিরের দিকে ঘোরান তাহলে টেক্সট কি হবে, বাহিরের দিকে ঘুরতে থাকবে। আর যদি ভিতরের দিকে নিয়ে যান তাহলে সে ভিতরের দিকে ঘুরতে থাকবে। যে কেন্দ্রে নিয়ে আসলে কেন্দ্র বরাবর ঘুরতে থাকবে, আমি কেন্দ্রের দিকে ঘোরাচ্ছি, সে ভিতরের দিকে ঘুরছে। আর যদি আপনি বাহিরের দিকে নিয়ে আসেন তাহলে সে বাহিরের দিকে ঘুরতে থাকবে। ঠিক আছে, সো আপনি কি এটাকে বাহিরের দিকে রাখতে চান নাকি ভিতরের দিকে রাখতে চান সেটা একটু বিবেচনা করে এরপর আপনি আপনার মতো করে ডিজাইনটাকে মুভ করাবেন। আমি চাই এলইডিপিটা এখানে থাকুক। জাস্ট এই দাগটাকে ধরবেন, ধাক্কা দিয়ে ভিতরের দিকে সেন্টারে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে।
আমি এলইডিপি এখানে লিখলাম, এটাকে কপি করেন কন্ট্রোল সি দিয়ে, এরপরে হাইড করে দেন কন্ট্রোল 3, হাইড করার পরে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে আবার পেস্ট করে টাইপ টুলটা সিলেক্ট করব। এলইডিপি কে এখন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট করে দেব। ম্যাম হাইড করার শর্টকাট কি বললেন? কন্ট্রোল 3, ফার্স্ট ক্লাসটা ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসটা পর মনোযোগ দিয়ে দেখবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, কন্ট্রোল অল্টার 2, হ্যাঁ মনে আছে, শুনতে আমি ভুল করছি। কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমরা কি করছি, আনহাইড করে দিচ্ছি। Okay, আমরা এটাকে এখন ভিতরের দিকে নিয়ে যাব, এই পয়েন্টটা ধরবো, ভিতরের দিকে ধাক্কা দিলাম, জাস্ট ওরে মুভ করাবো। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবাইকে নিয়ে আসি। তো ভিতরের দিকে যদি কোনো কাজ থাকে কাজ করলাম, সবকিছু ডিজাইন ঠিকঠাক ভাবে করে আপনি আপনার ডিজাইন করেন। এই টাইপ টুলের আরেকটা অপশন আছে, সাপোজ আপনি কোনো একটা কিছু লিখেছেন, লেখার পরে একদম ফটোশপে দেখে আসছিলেন না, ওই যে টাইপের পাশে টি নিচে একটা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে কি হচ্ছে, মেক উইথ র্যাপ, এটা সিলেক্ট করেন এই র্যাপে, তাহলে র্যাপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। ওটা কোথায় পাবেন, ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে যে আর্ক অ্যাক্টিভ করে দেন, প্রিভিউ অন করেন, ফটোশপে যা যা দেখে আসছিলেন সব এখানে পেয়ে যাবেন। হরিজন্টালি নাকি ভার্টিক্যালি কোনটা কাজ করতে চাচ্ছেন সব এখানে আছে, বাট একটু ভিন্ন। ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে এটা এখান থেকে বের করতে হবে। শুধু টেক্সট না, আপনি শেপের মধ্যেও কাজটা করতে পারবেন, শেপ অনুযায়ী। হ্যাঁ বলেন। টাইপ টুলের পরে আছে, হ্যাঁ কেউ কিছু বলবেন? জি, আমার একটু কথা ছিল, সেটা হচ্ছে যে এই যে মাত্র যে এরিয়া ফার্স্ট দিয়ে যে সিলেক্ট করলেন, ঠিক আছে, এটা যখন ঘুরাইছেন তখন তো লেটারটা উল্টো হয়ে গেছে, লেটারটা তখন ইয়া হিসাবে করা যাবে না? কোথায় উল্টো হলো, আমি তো দেখি সোজাই আছে। আপনি একটা বৃত্ত নিয়ে আবার টাইপ টুলটাই করেন, এটা না, এটা না, বৃত্ত নিয়ে টাইপ টুল যখন এলইডিপি লিখছিলেন। আমি লিখছি, সমস্যা নেই। এই যে এলইডিপি নিচে ঘুরান, নিচের দিকে আনেন এলইডিপিটাকে। এখন যে উল্টো হয়ে গেছে, এইটাকে আমি উপরের মতো করতে চাচ্ছি, মানে এল এর দিকটা উপরে হবে, ই এর দিকটা, ডি দিকটা উপরে হবে। এটা উল্টো করে দিলে কিন্তু বাইরে থেকে কি হবে না? আপনি বাইরে থেকে কেন করতে চাচ্ছেন, এটা তো সোজা হবে, যে ভিতরের দিকে গেলেই তো সোজা হবে। আপনি ভিতরের দিকে নিয়ে এসে পরে সেন্টারটাকে একটু বড় করে দেন, তাহলে তো হয়ে গেল। এরপর হচ্ছে সার্কেলটাকে হালকা একটু বড় করে দেন, তাহলে তো এটার সাথে ম্যাচ করে যাবে। আর আপনি যদি যে কাজটা করতে চাচ্ছেন, হ্যাঁ ওটা করতে পারবেন। একটু কষ্ট করে অবজেক্টে চলে যান, অবজেক্ট থেকে সরি টাইপ, টাইপ থেকে টাইপ অনে পাথ, এখানে আসার পর অপশনে চলে আসেন, তাহলে হচ্ছে ফ্লিপ করে দেন। ফ্লিপ করে দেওয়ার পরে অ্যাসেন্ডার, ডিসেন্ডার, ওকে অ্যাসেন্ডার করে দেন, ঠিক আছে। এরপরে ওকে দেন। এখন বাহিরের দিকে আসছে, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। আচ্ছা, আর মেন কথা হচ্ছে আপনি যত বেশি এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আসলে একদিনে তো এইভাবে বোঝা পসিবল না, প্রত্যেকটা জিনিসই ধরে ধরে কাজ করতে হবে।
যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আমরা এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবো। সেগমেন্ট টুলে যদি চলে যাই, সেগমেন্ট টুলটাতে চলে আসি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে তাহলে এগুলো আর দেখতে পাচ্ছি না, সেগমেন্ট পর্যন্তই থাক। টাইপ টুল, ডিটেলস, সেগমেন্ট টুল নিয়ে পর্যন্তই থাকবো। 5টা সেগমেন্ট টুল দেখছি, লাইন, আর্ক, স্পাইরাল, গ্রিড আর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। লাইন টুল তো আপনি ফটোশপে দেখেই আসছেন, বাট ফটোশপে ছিল কি শেপ মোডে ফিল থাকতো, আর এখানে হচ্ছে এইখানে যতগুলো টুলস দেখছেন সবাই স্ট্রোকে কাজ করে, কেউ ফিলে কাজ করবে না। আপনি এখান থেকে এখন স্ট্রোক দিয়ে দেন, দেওয়ার পর স্ট্রোক বাড়ান, স্ট্রোক বাড়তে থাকবে। সো আপনি লাইন কিভাবে যে কোনো ভাবে আপনার পছন্দ মতো লাইন টানতে পারেন। যদি শিফট চেপে ধরেন স্ট্রেট লাইন হবে, শিফট চেপে ধরলে কি হবে, স্ট্রেট লাইন আসবে। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, আর পরে মাইনাস অনুযায়ী এই 3টা পার্টে সে ঘুরতে থাকবে। এটা গেল লাইনের অপশন। পরের যে টুলসটা আছে, সাপোজ আমি পেন টুল দিয়ে একটা স্টার্টিং পয়েন্ট, এটা কি আপনাদেরকে দেখানো হয়েছিল সেগমেন্ট টুল? না ম্যাম। আচ্ছা, আমি পেন টুল দিয়ে কি করলাম, একটা স্টার্টিং পয়েন্ট দেখালাম, এরপরে আরেকটা পরবর্তী পয়েন্ট কি করলাম, যে এইভাবে একটা রাউন্ড শেপ নিলাম। আমার শুধু এই শেপটাই প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই, শুধু এতটুকু পার্টই প্রয়োজন। অথবা আমি কোনো একটা ডিজাইনের মধ্যে ওর একটা কি দরকার, এরকম একটা শেপ দরকার ছোট্ট, এই শেপটাই জাস্ট প্রয়োজন। এখন এইটার জন্য আমি আবার পেন টুল সিলেক্ট করে তারপরে হচ্ছে কাজ করব, আবার এডিট করব, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে আর্ক টুল দিয়েছে। ও শুধুমাত্র একটা ব্যাসার্ধ ক্রিয়েট করতে পারে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো দিকে কি করতে পারবেন, ব্যাসার্ধ ক্রিয়েট করতে পারবেন। যদি একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন তাহলে ওই যে সুন্দর একদম রাউন্ড ব্যাসার্ধ হবে, যে কোনো দিকে আপনি কি করতে পারবেন, ব্যাসার্ধ ক্রিয়েট করতে পারবেন। তো ধরে নিলাম আমরা আর্ক টুল দিয়ে এইদিকে একটা পিন আর্ক করলাম, এইদিকে একটা পিন আর্ক করলাম, দুইটারই কি করলাম, স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দেন, চেঞ্জ। বুঝতে পেরেছি? এটাও কিন্তু একটা লোগো হয়ে গেল, নর্মাল লোগো। এই দুজনকে পরে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। অ্যালাইনমেন্টে গিয়ে 2 নাম্বার 5 নাম্বার অ্যালাইনমেন্ট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অথবা রাইট বাটনে ক্লিক করেও গ্রুপ করা যায়। এই যে দেখেন আমি রাইট বাটনে ক্লিক করে যে গ্রুপে সিলেক্ট করলে গ্রুপ হয়ে গেল, এরা এখন একটা গ্রুপ। বাট কিছুক্ষণ আগে এটা ছিল না, কিছুক্ষণ আগে এরা সিঙ্গেল সিঙ্গেল ছিল, আর যখনই গ্রুপ করে দিয়েছি ওরা একটা হয়ে গেছে। এই দেখেন, আবার রাইট বাটনে ক্লিক করে আপনি আনগ্রুপ করে দিতে পারেন। এটাকে সিলেক্ট করেন, এটা অলরেডি গ্রুপ আছে, আনগ্রুপ করে দেন সিঙ্গেল। সো আপনি সূত্র ব্যবহার করতে পারেন অথবা ম্যানুয়ালি কাজ করতে পারেন। তারপরে যে টুলসটা আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা হচ্ছে আপনি যদি গোল্ডেন রেশিও ইউজ করে লোগো ডিজাইন করেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য হবে, কোনো 3D মডেলিং করতে চাচ্ছেন, সামটাইমস এই টুলসটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কয়েলের মতো। আমরা বাসায় যে কয়েল, এই দেখেন কয়েলের মতো কি আসে, চিহ্ন আসে বিভিন্ন ধরনের। আবার আপনি যদি প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করেন বা মান্ডালা ডিজাইন নিয়ে কাজ করেন ইন ফিউচারে, যে এই সেক্টরটা নিয়ে, টেক্সটাইল যে সেক্টরটা, এই সেক্টরটা নিয়ে কাজ করব বা ইন্টেরিয়র ডিজাইনে চলে যাব, এই টুলসগুলো খুব ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের ওই যে আঁকিবুকি করার জন্য।
ওয়ালপেপার ডিজাইন করার জন্য। তো আমরা কি করতে পারি যে বিভিন্ন ধরনের শেপে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন। আর যদি জাস্ট একটা ক্লিক করেন, প্রত্যেকটা টুলস, এখানে যতগুলো টুলস দেখছেন ইচ অ্যান্ড এভরি টুলসেরই কি আছে, নিজস্ব একটা প্যানেল আছে। জাস্ট একটা ক্লিক করলে প্যানেল আসবে। এখানে রেডিয়াস কত, রেডিয়াসটা হচ্ছে এই যে সেন্টার থেকে যে প্যাচটা হয়ে এই পর্যন্ত, এই রেডিয়াসটা বোঝাচ্ছে। ডিকে মানে হচ্ছে এই প্যাচটা কি হবে, যত বেশি দিবেন প্যাচ তত কমতে থাকবে। সেগমেন্ট মানে হচ্ছে এই যে শেপটা আছে, এই শেপটার মধ্যে সাপোজ এটাতেই চলে যাই, এই শেপটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে, কতগুলো সেগমেন্ট ব্যবহার করেছে। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটার মধ্যে একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট। দ্যাট মিনস এই যে 2 নাম্বার আর্ক টুল, এটা হচ্ছে একটা সেগমেন্ট। এই কারণে এই সবগুলোকে সেগমেন্ট টুল বলা হয়। এটা যদি একটা সেগমেন্ট হয়, তাহলে এই প্যাচটার মধ্যে টোটাল কয়টা সেগমেন্ট ব্যবহার করা হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা, এখান থেকে একটা, দুইটা, এরকম টোটাল 10টা সেগমেন্ট ব্যবহার করা হয়েছে। তখন আপনি এটাকে আবার চেঞ্জ করে যে 10টা না, আমি এখানে চাচ্ছি 5টা সেগমেন্ট চাই। এখানে আমি ডিকেটটাকে 100% করে দিলাম। দেখেন তো কি হয়, দেখেন আপনি 5টা সেগমেন্ট দিয়েছেন, তারপরে ডিকে 100% করে দিয়েছেন। 100% ডিকে করে দিলে সে রাউন্ড ফিগার করে দিবে। এখানে টোটাল 5টা সেগমেন্ট আছে, 1 2 3 4, 4টা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যে মধ্যে আবার দেখেন শো করছে টোটাল, এই যে এটা দিয়ে শো করছে, এটা দিয়ে শো করছে। কি ঝামেলা। আর আরেকটা আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। ধরে নেন আপনাকে এমন একটা ডিজাইন করতে হচ্ছে যে ডিজাইনটার মধ্যে একটা টেবিল বানাতে হবে অথবা একটা ঘর বানাতে হবে। সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে জব করেন, আপনি ডিজাইনার, বাট ওই কোম্পানি এমন একটা ব্যানার বানাচ্ছে, ধরে নিলাম একটা স্কুলের এডুকেশনাল ব্যানার বানাচ্ছে, যার মধ্যে ওদের সাবজেক্টগুলোর দেওয়া থাকবে যে আপনি এসএসসি পরীক্ষার জন্য রুটিন বানাচ্ছেন, এইচএসসি পরীক্ষার জন্য রুটিন বানাচ্ছেন, কি বারে কি পরীক্ষা হবে, ডেট কি হবে, এগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে এবং বলে দিয়েছে ইলাস্ট্রেটরে বানাতে হবে। তো এখন আমি ওই টেবিলটা কিভাবে বানাবো? ওয়ার্ড হলে বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট হলে খুব সহজে টেবিল নেওয়া যেত। এখানে কি করতে হবে, আপনাকে কষ্ট করে এখন একটা একটা করে বানাতে হবে। যেমন ফার্স্টে টেবিলের মেজারমেন্টটা নিতে হবে, এরপরে এটার ভিতরে লাইন টুল দিয়ে কেটে কেটে আপনাকে শেপ ক্রিয়েট করতে হবে, যে এখানে একটা হবে, তারপরে হচ্ছে এইখানে একটা হবে, মানে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে বানাতে হবে টেবিলগুলো। এত কষ্ট করার চেয়ে আমাদেরকে আরো সহজ করে দিয়েছে কি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা দিয়ে আপনি যে কোনো দিকে যে কোনো ভাবে কি করতে পারেন, টেবিল টানতে পারেন, শিপ চেপে ধরলে স্কোয়ার শেপ আসবে। তো এখানে একটা জিনিস দেখেন, টোটাল কয়টা শেপ দেখা যাচ্ছে, কয়টা ঘর দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6, এইদিকে 6টা, কলাম বরাবর 6টা, রো বরাবর 6টা। বাট আপনার ডিজাইন করার সময় তো নাও হতে পারে, 6টা প্রয়োজন নাও হতে পারে। ওই ক্ষেত্রে আমরা কি করব? ধরেন আমার ডিজাইন রাইট, ওখানে কাস্টমাইজ করে নিতে হবে। আমরা টুলসটা সিলেক্ট করে একটা ক্লিক করব, পপ আপ একটা প্যানেল আসবে, এইখানে আপনি এখন কাস্টমাইজ করেন। ওয়াইড আর হাইট কত হবে, ধরে নিলাম আমার 3x3 অথবা 3x3 না, হাইট হবে হচ্ছে 5, যে ওয়াইড 3 হাইট 5, এই সাইজের একটা টেবিল হবে। টেবিলের ডিভাইডার কতগুলো হবে একটু বুঝতে হবে এই জিনিসটা। আমি একটা টেবিল টানি, দেখেন এইটা কিন্তু পুরোটা একটা শেপ, খেয়াল করে যদি দেখেন, এই যে এইটা পুরোটা একটা শেপ, একটা রেক্টেঙ্গেল। ওই যে ফার্স্টে দেখলাম না, একটা রেক্টেঙ্গেল নিলাম, এরপরে এই ভিতরে সবগুলো হচ্ছে এক একটা লাইন, লাইন টেনে টেনে কাজ করেছে। সো এই বড় শেপটাকে বা টেবিলটাকে আপনি যে টেবিলের মানটা বসাচ্ছেন 3x5,
এই 3/5টাকে কলাম বরাবর কতগুলো ডিভাইডার দিলে 6টা ঘর আসবে? টোটাল 5টা ডিভাইডার দিলে 6টা ঘর আসবে। রো বরাবর কয়টা ডিভাইডার দিলে 6টা ঘর আসবে? 5টা ডিভাইডার দিলে 6টা ঘর আসবে। সো আপনি যখন এই শেপটা ক্রিয়েট করছেন, কি বলেছি, ওয়াইড হবে 3, হাইট হবে 5। এটা হচ্ছে আপনার টেবিল। এই টেবিল বরাবর আমি চাচ্ছি কলাম বরাবর, মানে লম্বালম্বি টোটাল 5টা ঘর হবে। কলাম বরাবর টোটাল 5টা ঘর হবে। তাহলে আমাকে ডিভাইডার কয়টা দিতে হবে? 5টা। 4টা। যতগুলো ঘর দরকার, মনে রাখবেন, যতগুলো ঘর দরকার তার থেকে একটা কম ডিভাইডার হবে। কেন 4টা বলেছি? আমার 5টা ঘর দরকার। 4টা ডিভাইডার কেন? এই যে দেখেন, এটা তো একটা বক্স। এই বক্সের মধ্যে যখন আপনি ভিতরে 4টা দাগ কাটবেন, টোটাল কয়টা পার্ট হয়ে যাবে? 5টা পার্ট হয়ে যাবে। সেম আমি ভার্টিক্যালি বললাম যে আমার 10টা ঘর দরকার, রো বরাবর 10টা ঘর দরকার, তাহলে আমার ডিভাইডার হবে 9টা। 9টা। এখন ওকে প্রেস করেন। এই যে দেখেন, উল্টা দিয়ে দিলাম মনে হয়, উল্টা দিয়ে দিলাম। হরিজন্টাল কোনটা? এই যে পাশাপাশি, এইখানে হবে 9 আর এইখানে হবে 4। এইবার দেখেন, এটা ডিলিট করেন। আমি কলাম বরাবর কি বলেছিলাম? কলাম বরাবর আমার 5টা ঘর প্রয়োজন। এই যে 5টা, 1 2 3 4, 5টা ঘর। এই বক্সটাকে 4টা ডিভাইডার কেটে 5টা ঘর বানিয়েছে। ঠিক তেমন রো বরাবর 10টা ঘর দরকার, 9টা ডিভাইডার দেওয়াতে 10টা ঘর হয়েছে। এখন আপনার তো এমন হতে পারে যে এই সামনের ঘরটা এত বড় দরকার নেই, ছোট করতে হবে। তাহলে আপনি জাস্ট এটাকে কি করেন, একটু কষ্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ অথবা সূত্র প্রয়োগ করেন, Ctrl+Shift+G, আনগ্রুপ করে দেন। দেখেন এই প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। ওই যে আপনার কষ্ট করে লাইন টুল টেনে টেনে বানাতে হবে, এই কাজটা সহজ করে দিয়েছে এই টুলসটা। সো আমার এই টুলটাকে কি করতে হবে, যে এখানে শুধু সিরিয়াল নাম্বারগুলো হবে, 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার। এই ঘরের নাম হবে, পরের ঘরটাতে আমি এইভাবে একটা ডিভাইডার অ্যাড করলাম, যে এখানে একটা ডিভাইডার হবে, কারণ এই যে এখান থেকে আমি একটা শেপ যে এই ঘরে এসে হয়তো বা 2টা ডিভাইডার, এখানে একটা সংখ্যা, এখানে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এখানে হয়তো বা ম্যাথ, এখানে ইংরেজি, এরকম কিছু একটা। কাজ শেষ। আপনি এদের সবাইকে আবার গ্রুপ করে দেন। বুঝতে পেরেছি? এক্সেলের মতো, রাইট। কিন্তু আপনাকে কাজ করতে হবে, একটু কষ্ট করে ডিজাইন করে নিতে হবে। ওকে, আরেকটা অপশন আছে সবার শেষে, পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা কি? ছোটবেলায় আমরা জেনারেল সায়েন্সে পড়েছিলাম না, খাদ্য শৃঙ্খল, তারপরে খাদ্য পিরামিড, খুব সুন্দর করে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম কনসেন্ট্রেশনের মতো, যে আপনি এরকম কোনো কিছু বানাতে চাচ্ছেন, একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে কি হবে, জিনিসগুলো ছড়িয়ে যাবে, যে এইটা একটা ঘর হলো, এটা ধাপে ধাপে আসবে, এইটা আরেকটা ঘর হলো, ধাপে ধাপে যাবে, প্রোডাক্টগুলা বা প্রোডাক্টের নামগুলা, এই প্রত্যেকটা ধাপে ধাপে আপনি কি করতে চাচ্ছেন, ভাগ করতে চাচ্ছেন। তো এইটাও আপনি কি করতে পারেন, মডিফাই করতে পারবেন এইভাবে। ইনেন কনসেন্ট্রিক ডিভাইডার্স, আরেকটা হচ্ছে রেডিয়াল ডিভাইডার্স। কনসেন্ট্রিক মানে হচ্ছে এই যে দেখেন, এই যে গোল 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 যে সেন্টারগুলো আছে, সার্কেলগুলো, এগুলা সাপোজ আমি চাই এখানে কয়টা, 3টা ডিভাইডার চাই, তাহলে আমার দরকার 2টা। আর রেডিয়াল ডিভাইডার্স, এই যে রেডিয়াল, প্রত্যেকটাকে যে অর্ধেক করে কেটে দিয়েছে, সেন্টার থেকে বাহু পর্যন্ত যে ডিভাইডার, আমি এখানে করে দিলাম 3টা। ওকেতে প্রেস করেন। এই যে দেখেন, ওকে। তখন আপনি আপনার পছন্দ মতো কি করবেন, ডিজাইন করবেন।
এখন বলেন তো এই টেক্সট টুল আর হচ্ছে এই সেগমেন্ট টুল এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? একটু জাস্ট মনে করেন আজকে যা যা দেখলাম, যদিও মনে করার বা ওভাবে করারই নেই, প্র্যাকটিস করতে গেলে ধরা পড়বে কোনটা পারি না কোনটা বুঝি না। তারপরে এতক্ষণ যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। কালকে যে আপনি কাজটা দিয়েছিলেন কার্টুন তৈরি করার জন্য, আমি একটা পান্ডা তৈরি করছি, কিন্তু আগে যেমন পান্ডার ফেসটা দিছি, তারপরে চোখ দিছি, নাক দিছি, শেষে কান দিতে যে কানটা তো পান্ডার কানের শেপটা পিছনে, মাথার পিছনে দিতে পারি না, এটা উপরে হয়ে থাকে। এই শেপটা কি পিছনে কিভাবে দেওয়া যায়? ওকে, আপনি একটা শেপ ক্রিয়েট করেছেন, সেই শেপটার পিছনে একটা কান নিতে চাচ্ছেন। ধরে নিলাম আমি সার্কেলটাই নেই, ওকে, এই কানটা উপরে হয়ে থাকে, উপরে হয়ে আছে। তাহলে আপনি জাস্ট যাকে পিছনে পাঠাতে চাচ্ছেন সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেখান থেকে এই যে সবার শেষে সেন্ড টু ব্যাক। ওকে, আবার সবার উপরে আনতে চাচ্ছেন, সবার উপরে আনতে যাচ্ছেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। ওকে, জি ম্যাম। আচ্ছা আরেকটা জিনিস দেখাই যেতে যেতে, শেষ জিনিসটা, সেটা হচ্ছে সাপোজ আপনি কোনো ম্যাগাজিন নিয়ে কাজ করবেন, অথবা ধরেন কোনো একটা জার্নাল লিখছেন, অথবা কোনো একটা বই আপনাকে ডিজাইন করতে হচ্ছে, দেখবেন অনেকগুলো টেক্সট থাকে। কি করতেছি না করতেছি, মাথা খারাপ হয়ে গেছে আমার। অনেকগুলো টেক্সট থাকে, আমি এরকম একটা টেক্সট নিলাম, ওকে, এই টেক্সটের ভিতরে একটা ছবি আছে যেটা ওয়ার্ডে খুব সুন্দর করে বসানো যায়। ছবিটা বসালে টেক্সটগুলো সরে যায়, টেক্সট থ্র, তারপরে অ্যালাইন, অনেক কিছুই আসে। আমি এই টেক্সটের ভিতরে চাচ্ছি হচ্ছে আমার ওই টেক্সটগুলো, ছবিটা খুব সুন্দর করে বসে যায়। কিভাবে করব? সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা পিএনজি ইমেজ নিয়ে আসবো সর্বপ্রথম। সেভ করি, সেভ না করলে আনা যাবে না। আর এইবার হচ্ছে একটা জেপিজি ছবি নিব। আচ্ছা, তো আমরা চলে যাব আমাদের এখানটায়, ফার্স্টে পিএনজি ছবি, লোকের ছবিটা নিয়ে আসি, ইলাস্ট্রেটরে ছেড়ে দেই। মনে রাখবেন যখন কোনো ইমেজ আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এরকম একটা ক্রস চিহ্ন দেখা যাবে, একে আপনি সাথে সাথে কি করবেন, এমবেড করে দিবেন। এই যে এখানে এমবেড পাবেন, উপরে কন্ট্রোল প্যানেলে এমবেড করে দিবেন। কারণ আপনি যদি এমবেড না করেন, পরবর্তীতে যখন এই ডকুমেন্টটা ওপেন করবেন এই ছবি খুঁজে পাবেন না, বা অন্য কাউকে পাঠাচ্ছেন, তার পিসিতে যখন ওপেন করবে সে তখন এই ছবিটা খুঁজে পাবে না। ইমেজটাকে উপরে রাখবো, আর টেক্সটগুলোকে নিচে রাখবো। আমরা চাচ্ছি যে এই ইমেজের, এখন দেখেন ছবিটা উপরে আছে,
আর টেক্সটগুলো নিচে দিয়ে চলে গেছে, নিচের অনেকগুলো লেখা দেখা যাচ্ছে না। আমি চাই ছবিটার চারপাশ দিয়ে টেক্সটটা কি হোক, ঘুরে যাক। দুইজনকে সিলেক্ট করেন, টেক্সট এবং ইমেজ দুইজনকে সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, এখানে আসার পর মেকে ক্লিক করেন, মেক। দেখেন এই যা এই ছবিটার চারপাশ দিয়ে টেক্সট চলে গিয়েছে। যদি এটাকে আরেকটু মডিফাই করতে চান, সিলেক্ট, অবজেক্ট, টেক্সট র্যাপ অপশনে চলে যান, প্রিভিউ অন করেন। এটা যত বাড়াবেন টেক্সট তত মুভ করতে থাকবে, যত কমাবেন টেক্সট তত কাছে আসতে থাকবে। আর ইনভার্ট যদি করে দেন, ইনভার্ট করলে ছবিটা যতটুকু আছে ঠিক ততটুকু টেক্সট সরে যাবে, ওইখানে আর কোনো কি হবে না, টেক্সট আসবে না। ম্যাম ছবি আর ইমেজ আর ওই টেক্সট দুইটাই অ্যাক্টিভ কিভাবে করলেন? দুইজনকে সিলেক্ট করেছি একসাথে ড্র্যাগ করে, এই যে ও এইভাবে রাইট রাইট। দুইজনকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করেছি। অথবা আপনি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে পারবেন। ফার্স্টে ছবিটাকে সিলেক্ট করেন, শিফট ধরে টেক্সটটাকে সিলেক্ট করেন, সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট হয়ে গেছে। তো এই ইমেজটাকে আপনি যেদিকে মুভ করাবেন, যেখানে নিয়ে যাবেন সেখান থেকে টেক্সট সরে যাবে ওর চারপাশ থেকে। আমরা আসলে র্যাপ করেছি ইমেজটাকে, কার সাথে র্যাপ করেছি, টেক্সটের সাথে র্যাপ করেছি। সো এই ছবি যেখানে যাবে সেখানে ও মুভ করবে। আমি যদি আরেকটা ছবি নিয়ে আসি, ওই যে এই ছবিটাকে নিয়ে আসি, এটাকে আনলাম, এমবেড করে দেব, ছোট করে দেব। এটা কিন্তু দেখেন টেক্সটের উপর দিয়ে চলে গিয়েছে, কাজ করছে না। তাহলে আবার কি করবেন, ছবিটাকে আর টেক্সটটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, র্যাপ, মেকে ক্লিক করেন, দেখেন যে র্যাপ হয়ে গেছে। এখন এই ছবিকে যেখানে সরাবেন সেদিকে কি করবে, মুভ করতে থাকবে। আর জেপিজি ইমেজ আনলে কি হবে, জেপিজি ছবি তো জেপিজি ইমেজ, ছেড়ে দেন, এমবেড করেন, ছোট করেন, একেও আমরা কি করলাম, একসাথে সিলেক্ট করে অবজেক্ট, টেক্সট র্যাপ, মেক। এই যে দেখেন এই ছবির চারপাশে টেক্সট চলে গিয়েছে, যে আপনি যেখানে যেখানে মুভ করবেন সেখান থেকে টেক্সট সরে যাবে। SW কি থাকবে ম্যাম